আছে? এখন রাউটারওয়ালা ব্যাটার মাথা নষ্ট হয়ে গেছে, বুঝছো? রাউটার অফ করে অন করলেও কাজ হয় না। এখন ক্লিয়ার আছে নাকি এখন কেটে যাচ্ছে? আচ্ছা, ইফতি তুমি ক্লিয়ার ট্রু বলতেছো, ঠিক আছে, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে, সমস্যা নেই। আচ্ছা, দাঁড়া 1 মিনিট। সোহেল ভাই, আমার কথা কি এখনো কেটে আসতেছে নাকি ক্লিয়ার আছে? সোহেল ভাইয়া, হ্যালো, শাহরুখ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনছেন আপু? হ্যাঁ ভাইয়া, আমার কথা কি এখন কেটে আসতেছে না ঠিক ঠিক মতো উম, শোনা যাচ্ছে? এখন ঠিক আছে আপু, এখন ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম আমরা জটিল জটিল যত খাবার খেয়েছিলাম, বার্গার, পাস্তা, পিৎজা, সব খাবারকে হচ্ছে আমরা পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে সরল খাবার বানিয়ে ফেলেছিলাম। তারপর সেগুলাকে কোষে আমরা শোষণ করে ফেলেছিলাম। তাহলে কোষে বসে বসে এই খাবারগুলো কি ভ্যারেন্ডা ভাজবে, পপকর্ন খাবে? ওদের কি জীবনের কোনো লক্ষ্য নাই? অবশ্যই আছে। সে উদ্দেশ্য হচ্ছে আমরা যে অক্সিজেন গ্রহণ করব, সেই অক্সিজেনে খাবারকে ভেঙে চুরে, চুরে ভেঙে শক্তি বা এনার্জি তৈরি করবে। ওকে, তাহলে কি বলা হয়েছে তোমার হচ্ছে গিয়ে, আমার হচ্ছে গিয়ে এই যে তোমার খাবারের যে কোষে যাবে এই অক্সিজেন, সেই খাবারগুলোকে ভেঙে চুরে আমাদের এটিপি বা শক্তি তৈরি করবে। তাহলে এই যে আমাদের খাদ্য বস্তুকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে আমরা ভেঙে ভেঙে শক্তি তৈরি করছি, এই প্রক্রিয়াটাকে আমরা বলি শ্বসন, ইংরেজিতে বলি রেসপিরেশন। এই শ্বসনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃশ্বসন বা এক্সটার্নাল রেসপিরেশন, আরেকটা হচ্ছে অন্তঃশ্বসন, যেটাকে আমরা বলি ইন্টারনাল রেসপিরেশন। আমাদের এই আমরা অন্তঃশ্বসন নিয়ে বেশি তেনা পেঁচাবো না, কারণ এটা হচ্ছে আমরা বোটানিতে চ্যাপ্টার 9-এ খুব সুন্দর করে অন্তঃশ্বসনের ধাপগুলো পড়ে ফেলবো। আমাদের আজকের চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই বহিঃশ্বসন কিভাবে হয় এবং বহিঃশ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের শ্বসনতন্ত্রে কি কি জিনিস আছে। তাহলে তোমরা বাচ্চারা বলো তো, একটা শ্বসনতন্ত্র অনেকগুলা কি নিয়ে গঠিত হবে? তোমাদেরকে তো বাচ্চা বলে তোমরা আবার সেন্টি খাও, তোমাদেরকে নানা বলতে হবে। আমাকে বাচ্চা বললে তো আমার মন খুশিতে নেচে ওঠে, নিজেকে বাচ্চা বাচ্চা, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। সবাতের অবাত শোষণ কি, ওটা অন্তঃশোষণের মধ্যে পড়বে ইফতি, ওটা বহিঃশ্বসনের মধ্যে পড়ে না। ভেরি গুড। তাহলে আমরা কি জানি যে একটা তন্ত্র গঠন করার জন্য আমাদের কিছু অঙ্গ লাগবে। তাহলে আমরা আজকে সেই শ্বসন অঙ্গ এবং শ্বসন নালী নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? অঙ্গাণু বলিস না রে, অঙ্গাণু বললে ছোট বোঝায়, অঙ্গ। দেখো এই যে আমাদের শ্বসন অঙ্গ, তাহলে আমাদের শ্বসন অঙ্গগুলোকে আমরা তিনটা আলাদা আলাদা অঞ্চলে ভাগ করতে পারি। একটা হলো বায়ু গ্রহণ ও বায়ু ত্যাগ অঞ্চল, একটা হচ্ছে যে তোমার বায়ু পরিবহন অঞ্চল, এবং আরেকটা হচ্ছে গিয়ে তোমার শ্বসন অঞ্চল, ঠিক আছে? টোটাল তিনটা অঞ্চলে ভাগ করতে পারি: বায়ু গ্রহণ ও বায়ু ত্যাগ, বায়ু পরিবহন এবং শ্বসন অঞ্চল। এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু এমসিকিউতে আসবে যে নিচের কোনটি শ্বসন অঞ্চলের অন্তর্ভুক্ত, নিচের কোনটি বায়ু গ্রহণ ও বায়ু ত্যাগ অঞ্চলের অন্তর্ভুক্ত, নিচের কোনটি বায়ু পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের এমসিকিউ প্লাস সিকিউ, সিকিউ অবশ্য কম আসে, এমসিকিউতে বেশি আসে যে কোনটার আন্ডারে কি পড়ে, ঠিক আছে? তাহলে দেখো, বায়ু গ্রহণ ও বায়ু ত্যাগ অঞ্চল শুরুই হবে আমাদের সম্মুখ নাসারন্ধ্র দিয়ে। বলতো নাকের ছিদ্র কয়টা? সম্মুখ নাসারন্ধ্রে নাকের ছিদ্র কয়টা বলো তো? সাবাস, আমি ভাবছি তোমরা আবার 10টা 12টা বানাই দিবা, ঠিক আছে? দুইটা। তাহলে কি হয়, ঠান্ডা লাগলে এক ছিদ্র হয়ে যায় মরুভূমি, আরেক ছিদ্র হয়ে যায় কি, ঝর্ণা, তাই না? এই জন্য আসলে দুইটা ছিদ্র রাখা। ওকে, তাহলে দেখো এই দুইটা ছিদ্র হচ্ছে নেজাল সেপ্টাম দিয়ে আলাদা করা থাকে, যাতে করে একটার রোগ জীবাণু আরেকটাতে ছড়িয়ে না পড়তে পারে। এই নাসারন্ধ্রের পরেই সকালবেলা মুখ ধোয়ার সময় আমরা নাকের ভেতরে যতটুকু এরিয়া পর্যন্ত এক্সেস করতে পারি, ওই গহ্বরটাকে আমরা বলি ভেস্টিবিউল, যার মধ্যে অনেক লোম থাকে। এই লোমের কাজ হচ্ছে ওরা ছাঁকনির মতো রোগ জীবাণুকে ছাকে। ওকে, এরপরেই আসে নাসা গহ্বর বা নেজাল ক্যাভিটি। নাসা গহ্বরের কাজ কি দেখো, নাসা গহ্বরের ভেতরে দুইটা কোষ থাকে। একটা হচ্ছে সিলিয়াযুক্ত মিউকাস কোষ, যে কোষগুলা মিউকাস ক্ষরণ করবে। কোনো বাংলা নাই রে সাজিন, ভেস্টিবিউল ভেস্টিবিউলি, খামাখা পড়া বানানোর বাড়ানোর দরকার আছে? একটা শব্দ আছে, এটা নিয়ে খুশি থাক, ঠিক আছে?
হ্যাঁ, ক্যাভিটি মানে দাঁতের পোকা না, ক্যাভিটি মানে দাঁত গর্ত হয়ে যাওয়া, ঠিক আছে? ক্যাভিটি মানেই গহ্বর। ওকে, ওটা সবাই আর কি বলে দাঁতে পোকা ধরছে, এটা তো গ্যারেম্মাদের কথা। তোমরা বললে তো তোমরা গ্যারেম্মা হয়ে যাবা, ঠিক আছে? তাহলে এখানে সিলিয়া যুক্ত মিউকাস কোষ থাকে, যে কোষগুলোর মধ্যে ওরা সিলিয়া ক্ষরণ করবে, সরি মিউকাস ক্ষরণ করবে, এবং চুলের মতো সিলিয়া থাকে, আর থাকে কিছু অলফ্যাক্টরি কোষ। তাহলে প্রথম কোষটার কাজ হচ্ছে যে আমাদের নাকে আমরা যখন কোনো ময়লার ডাস্টবিনের পাশ দিয়ে যাই, যেমন যারা যারা মিরপুরের শিয়ালবাড়িতে থাকো তারা খুব ভালো করে চিনো যে মিরপুরের শিয়ালবাড়িতে একটা ময়লা ফেলার জায়গা আছে, সেখান দিয়ে যাওয়ার সময় আসার সময় প্রচুর গন্ধ নাকে আসে। এখন এই ময়লার ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় যখন রোগ জীবাণু নাকের ভিতরে আসবে, তখন এই সিলিয়াগুলো করবে কি জানো? এই সিলিয়াগুলো হচ্ছে নাচানাচি করার মাধ্যমে মিউকাসের সাথে ধুলোবালিগুলোকে লুটোপুটি খাওয়ায় আমাদের নাকের ময়লা দিয়ে বের করে দিবে, ঠিক আছে? অলফ্যাক্টরি কোষ তুমি চোখে দেখতে পারবে না নুসরাত, এটা তো মাইক্রোস্কোপিক। আর অলফ্যাক্টরি কোষগুলোর কাজ কি? পাশের বাসায় বিরিয়ানি রান্না করলে তোমার বাসায় বসে তুমি গন্ধ পাও, তাই না? 10 বাসা পরেও যদি তোমার বিরিয়ানি বা খিচুড়ি রান্না করে, তখন দেখবা যে তোমার বাসায় ঘ্রাণ আসে, কিন্তু নিজের বাসায় রান্না করলে আর ঘ্রাণ পাওয়া যায় না, ঠিক আছে? এটাই হচ্ছে কপাল। তাহলে আমরা যে ঘ্রাণ সংবেদ পাচ্ছি যে কোষের মাধ্যমে, সেই কোষগুলোকে আমরা বলি অলফ্যাক্টরি কোষ, ঠিক আছে? এই অলফ্যাক্টরি কোষগুলাই আমাদের স্মেল সেন্সেশনটা আমাদের ব্রেইনে। এরপরেই চলে আসে আমাদের পশ্চাৎ নাসারন্ধ্র, যেটার আরেকটা নাম হচ্ছে কোয়ানা বা কোয়ানি, ঠিক আছে? এই কোয়ানা বা কোয়ানির মাধ্যমে আমাদের বাসটা নাসাগলবিল হয়ে ডিরেক্টলি আমাদের স্বরযন্ত্রতে চলে আসে। তার একটা এই যে নাসাগহ্বরের পরের ফাঁকা জায়গাটাই হচ্ছে গিয়ে কি বলতো, নাসাগলবিল, যার মাধ্যমে আমাদের কি করে বাতাসটা স্বরযন্ত্রে এসে পৌঁছায়, ঠিক আছে? দৃষ্টিশক্তি আর ঘ্রাণ দুইটাই সমান রে, কোনোটাই কম্পারিজন করা যায় না। এখন দেখো, এই যে আমাদের স্বরযন্ত্র যেটাকে আমরা বলি ল্যারিংস, এটা হচ্ছে তোমাদের হিন্দি সিরিয়ালের কনস্পাইরেসি বা ষড়যন্ত্র না, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল ষড়যন্ত্র, যেখানে কি থাকে, টুকরা টুকরা কিছু তরুণাস্থি থাকে, যার মধ্যে সবচেয়ে বড় তরুণাস্থিটার নাম হচ্ছে থাইরয়েড। এই থাইরয়েডটা মেয়েদের ক্ষেত্রে অত প্রমিনেন্ট না হলেও ছেলেদের ক্ষেত্রে কিন্তু গলার সামনে অনেক উঁচু হয়ে যায়, যেটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপেল। এটার কাহিনী তোমরা জানো না? যে আমাদের হযরত আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তখন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা সবকিছু করতে পারবে, শুধুমাত্র নিষিদ্ধ গাছের ফল খেতে পারবে না। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে বিবি হাওয়া আলাইহিস সালাম সেই নিষিদ্ধ ফল খেলেন এবং আদম আলাইহিস সালামকে খেতে বললেন। আদম আলাইসাল্লাম গলা পর্যন্ত গিলার পরে ওনার মনে পড়লো যে এই ফল খাওয়া তো নিষিদ্ধ, তখন ওনারা গলা চেপে ধরলেন আর ফলটা গলায় আটকে গেল, ঠিক আছে? এই জন্য ধারণা করা হয় গলার সামনে উঁচু জায়গাটাকে কি বলতো, অ্যাডামস অ্যাপেল বলা হয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমার হচ্ছে তানজিলস অ্যাপেল বা সঞ্চারিস অ্যাপেল না, এটা কিন্তু অ্যাডামস অ্যাপেল। ওকে, যার তার নামে না। তাহলে স্বরযন্ত্রতে আমাদের কিছু পেশি থাকে, যেগুলোকে আমরা বলি স্বররজ্জু বা ভোকাল কর্ড, ঠিক আছে? এই যে আমি যে তোমাদের সামনে পক পক করেই যাচ্ছি, এই শব্দ তৈরি হচ্ছে গিয়ে কি দিয়ে বলতো, এই ভোকাল কর্ড আমাদের শব্দ দিয়ে হয়েই তোমার শব্দ তৈরি করে। এখন ধরো তোমাদের সাথে কাকে দিয়ে আমি এক্সাম্পল দিব, ধরো তোমাদের সাথে তাওসিফ। তাওসিফ কি করলো? আচ্ছা, ইফতি বলছে যে ইফতির গলা কাটি সে আপেলটা পাওয়া যাবে, এই তোরা সবাই আজকে ইফতির বাসার অ্যাড্রেস বের করবি, উদ্ভাসে ফোন দে, ঠিক আছে? এরপরে ইফতির বাসায় গিয়ে ওর গলা কেটে ওর অ্যাপেলটা বাই করবি, তোদের সবার দায়িত্ব, ঠিক আছে? আবার ইফতির মামলা হইলে আবার তোমরা আমার উপরে হুকুমের আসামির মামলা দায়ের করে দিও না, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে কি বললাম, আমরা হচ্ছে যে ধরো তাওসিফ হচ্ছে খাবার টেবিলে খেতে বসছে, ঠিক আছে? বাহ, সব আচ্ছা আপু, ঠিক আছে? তাহলে দেখো, ধরো তাওসিফ টেবিলে খেতে বসছে, এখন সে আম্মার সাথে গল্প করতেছে, আম্মা জানো জানো আজকে আপু ক্লাস নিছে, আজকে আপু একজনের গলা কাটতে বলছে, ঠিক আছে? হঠাৎ করে কি করলো, ওর খাবার হচ্ছে গিয়ে এরকম গলায় আটকায় গেল। তাহলে কাহিনীটা কি হবে দেখো, আমাদের এই যে পরিপাক তন্ত্র আর শ্বসন তন্ত্র দুইটা কিন্তু প্যারালালি, তার মানে সমান্তরাল ভাবে অবস্থান করে। সামনে থাকে শ্বসন তন্ত্র, পেছনে থাকে পরিপাক তন্ত্র। তার মানে আমাদের এই যে তোমার ট্রাকিয়া বা শ্বাসনালী এবং আমাদের ইসোফেগাস বা অন্ননালী, এই দুইটা হচ্ছে একটা আরেকটা সমান্তরালে থাকে, ঠিক আছে? এটা মুখ আঁকছি রে, আমি মুখ আঁকতে পারি না, খামাখা আমাকে এটাকে এলিয়েন বানায় অপমান। আচ্ছা, তাহলে কি বললাম দেখো, আমাদের হচ্ছে যে এই যে তোমার সামনাসামনি থাকে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, আর পেছনে থাকে হচ্ছে ইসোফেগাস বা অন্ননালী। এখন তাসিফ যখন কোন একটা খাবার গিলে ফেললো, খাবারটাই কমন জাংশনে এসে কনফিউজড হয়ে যায়, আমি কি রহিমের কাছে যাব নাকি করিমের কাছে যাব, তার মানে আমি কি শ্বাসনালীর কাছে আসব নাকি আমি অন্ননালীর কাছে যাব। এই জন্য খাবারটা যাতে শ্বাসনালীতে ঢুকে না পড়ে, এই জন্য ট্রাকিয়ার উপরে একটা ছোট্ট তরুণাস্থি নির্মিত ঢাকা অংশ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে এপিগ্লটিস।
ল্যারিংসের উপরে দিয়ে ট্রাকিয়ার জন্য একটা ঢাকনা থাকে যেটাকে আমরা বলি এপিগ্লটিস, বাংলায় বলি উপজিহ্বা। তাহলে খাবার গিলার সময় আমার কি করে, এই এপিগ্লটিসটা শ্বাসনালীর মুখটাকে ঢেকে দেয়, যার কারণে খাবার কার হয়ে যায়, খাবার রহিমের হয় না, খাবার হয় করিমের। তার মানে খাবার ইসোফেগাসের কাছে চলে যায়। এখন তাওসিফ যদি খাইতে থাকে আর কথা বলতে থাকে, আপু জানো, আম্মু জানো আজকে আপু কি বলছে, তখন কি হবে জানো, খেতে খেতে কথা বললে এই ল্যারিংস এপিগ্লটিসটা খুলে যাবে আর খাবার তখন রহিমের কাছে চলে আসবে, তার মানে শ্বাসনালীতে ঢুকে যাবে। তখন তাওসিফের নাকি মুখে খাবার উঠবে, ওর বাবা চাচা মামা যে ধারে কাছে থাকবে পিঠের মধ্যে জোরে জোরে থাবড় দিবে যাতে করে খাবারটা বের হয়ে যায়, ঠিক আছে? এই জন্য খাবার খাওয়ার সময় কিন্তু কথা বলতে হয় না। এখন তোমরা কেউ কেউ প্রশ্ন করবা, আপু আপনি যে বলেছেন এটা উপজিহ্বা, তাহলে আলজিহ্বা কই হবে বলেন তো, আলজিহ্বাটা কোথায়? তাহলে আলজিহ্বা প্রেমী যারা আছো তাদের জন্য উপদেশ, এখন আয়নার সামনে দাঁড়াবা, দাঁড়ায় মুখটা হা করে করে শব্দ করবা, ঠিক আছে? এবং মুখে টর্চ ফেলবা, দেখবা যে আমাদের কোমল তালু বা সফট প্যালেটের পেছনে ঘন্টার মতো একটা জিহ্বা ঝুলে। টম এন্ড জেরি দেখছো না? টম এন্ড জেরিতে যখন জেরি টমের লেজে কোনো কাঁটা আটকায় দেয় তখন কি হয়, টম করে চিৎকার করলে মুখের পেছনে একটা ঘন্টার মতো জিহ্বা ঝুলে, এইটাকে বলা হয় উভুলা, বাংলায় বলা হয় আলজিহ্বা। তার মানে আলজিহ্বা হচ্ছে উভুলা আর এপিগ্লটিস হচ্ছে উপজিহ্বা। এটার মধ্যে যাতে যাতে আর কনফিউশন না হয়, ঠিক আছে? হ্যাঁ রে, এভাবে ডেথও হতে পারে দীপক, এরকম অনেক কাহিনী আছে বুঝছো, সুসময় যদি খাবার বের করতে না পারো তাহলে কিন্তু ডেথ হতে পারে। বাহ, তাওসিফের নাকি আজ কিরকম হয়েছিল। হ্যাঁ থাবড় দিলে কাজ হয় অতনু, কারণ খাবারটা বের হয়ে আসে বুঝছো। হ্যাঁ থাবড় দিলে আসলে কাজ হয়, তবে পানি টানি দিবা, ঠিক আছে? বেশি জোরে থাবার দিও না, আবার দেখা যাবে থাবরের ঠেলে মরে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের ষড়যন্ত্রের উপরে দিয়ে কি থাকে বলতো, এপিগ্লটিস আর হচ্ছে উপজিহ্বা। আচ্ছা, তাহলে এবার আমাদের তাহলে প্রশ্ন আসতে পারে যে বায়ুগ্রহণ ত্যাগ অঞ্চল শুরু হয় কি দিয়ে, নাসারন্ধ্র দিয়ে, শেষ হবে কি দিয়ে, ষড়যন্ত্র দিয়ে। এই ষড়যন্ত্রের পয়েন্টটা আর নাসাগহ্বরের পয়েন্টটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ দিবে না। তাহলে আসো আমরা আমাদের কি করি বলতো, তাহলে এটা নিয়ে আর কনফিউশন হবে, এপিগ্লটিস মানে কি বলতো, চ্যাটে লেখো। এরকম কনফিউশন হবে তোমাদের নাকি এপিগ্লটিস মানে এখন বুঝতে পারবা? চ্যাটে লেখো সবাই। আচ্ছা ঠিক আছে। এরে কে জানি লিখছে, নষ্টভ্রষ্ট পাপিষ্ট তাওসিফ লিখছে আলজিহবা। ভাই তাওসিফ, তোরে দিয়ে আমি বুঝাইলাম, ঠিক আছে? তারপরে তুই কি করলি, আলজিহবা লিখলি। তোরে এখন কি করব, তুই আসার মারবো? এখন তোর বাসার অ্যাড্রেস বের করব, তারপর সবাইকে পাঠাবো, ঠিক আছে? তোর উপজিহ্বা কাইটা তোরে দেখাইতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাওসিফ এখন সরি বলেছে, ওকে ভেরি গুড। আচ্ছা, শ্বাসনালী অন্ননালীর মধ্যে কোনটি আগে থাকে? শ্বাসনালী সামনে থাকে আর অন্ননালী পেছনে থাকে আরিফুল। ওকে, না সবাই ইফতির বাসাতেই যাবে। আচ্ছা, তাহলে আসো আমরা এখন পোল কোশ্চেন অ্যান্সার করি। এই খবরদার, এই পোল কোশ্চেন ভুল করলে কিন্তু আমি এখন গালি দিব, গালি না অভিশাপ দিব, ঠিক আছে? আমরা ইফতি নাক কাটাবো। সো ইফতি, ইফতি একা চাইলে কিছু কমাইতে পারবে না, তোমাদের সবাইকে করতে হবে, এই জন্য তোমরা সবাই ইফতির নাক কাটাতে অগ্রসর হও। না বর্ণালী, আমাদের আশা হচ্ছে গিয়ে ইয়া হয়ে গেল, ঠিক আছে? আমাদের আশা সব ধুলোয় মিশে গেল, ওরা আমাদের ইফতির নাক কাটতে দিল না, ঠিক আছে? এই 9টা পাপিষ্ট পাওয়া গেছে, 9টা পাপিষ্টর এখনই বাসার অ্যাড্রেস খুঁজে বের করা হবে, ঠিক আছে? এই যেগুলা ভুল করছে, এই যে পোল ক্লোজ করলাম, কয়টা ভুল করছে দেখি তো, এই যে এই 12টা, এই 12টা পাপিষ্টর বাসার অ্যাড্রেস বের করে আজকে ওদের গলা কেটে অ্যাডাম স্যাপেল বের করা হবে, ঠিক আছে? আবার থ্রিলার মুভি না হয়ে গেলেই হয়, পরে আমাকে ধরে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো এবার হচ্ছে গিয়ে তোমার বায়ু পরিবহন অঞ্চল। সবাই সঠিক অ্যান্সার দিলে কিটকেট দিবা, আচ্ছা যাও কিটকেট দিব, সমস্যা নাই। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চলে কি কি পাচ্ছি। আমাদের ষড়যন্ত্র শেষ হওয়ার পরে কতগুলো এরকম গোল গোল তরুণাস্থি দিয়ে আমাদের এই ট্রাকিয়া বা শ্বাসনালী তৈরি হয়। এই ট্রাকিয়া বা শ্বাসনালীতে প্রায় 16 থেকে 20টা সি শেপের তরুণাস্থি থাকে, সি আকৃতির। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহর কি লীলা খেলা, এই তরুণাস্থিগুলা গোল্লা না হয়ে কেন সি শেপের হইলো? কে বলতে পারবা, একটু হ্যান্ড রেজ করো তো, তাহলে আমি তোমাদের পড়া ধরবো। হুদাই হুদি হ্যান্ড রেজ করো না। কে কে বলতে পারবা যে কেন তরুণাস্থিগুলো সি শেপের হয়, কেন পুরোপুরি গোল হয় না? আচ্ছা ঠিক আছে, শাহজাদি হ্যান্ড রেজ করেছে। শাহজাদি, তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। শাহজাদি শুনতে পাচ্ছো? শাহজাদি কি শাহজাদার কাছে চলে গেছে, কথাবার্তা বলতেছে না? আচ্ছা যাও, ধোকা। তরি, তরি তোমাকে পারমিট করা হলো, আনমিউট করে কথা বলো। তরি শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম আপু, আমার কথা শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। হ্যাঁ তরি, তুমি তীরে এসে তরি ডুবাওনি, তোমার কথা শোনা যাচ্ছে। বলো তো এগুলা কেন সি শেপের?
আচ্ছা আপু, আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমি যেরকম ধারণা করতেছি আমার মনে হয় যে যেহেতু এই শ্বাস মানে এগুলা যখন আমাদের শ্বাসটা আমরা গ্রহণ করি তখন এটা যেহেতু হুম ফুলে হুম। যাবে, তো গোল শেপের হলে তো ওটা তো অসুবিধা হবে, সি শেপের হলে ওটা হইতে অসুবিধা এই জন্য। আচ্ছা, ভেরি গুড। তার মানে বাতাস যখন এদিক দিয়ে যাবে, বাতাসটা যাতে ইজিলি সংকোচন প্রসারণের মাধ্যমে চলাচল করতে পারে, এই জন্য আমাদের এটা কি হয় বলতো, সি শেপের হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ তরি। আচ্ছা, তাহলে আমাদের কি হবে, তোমার এখানে 16 থেকে 20টা সি শেপের তরুণাস্থি দ্বারা তৈরি, যার পেছনের অংশটা কিছু স্পঞ্জি টিস্যু দিয়ে আটকানো থাকে। ঠিক আছে, সংকোচন প্রসারণটা সহজ করার জন্য। আমাদের ট্রাকিয়ার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। আমরা আমাদের বডিতে 12 সেন্টিমিটারের আর কি কি পাই জানো? আমাদের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, আমাদের কিডনি মানে বৃক্কের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, জরায়ুতে যে ডিম্ব নালী থাকে ডিম্বনালীর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে আমরা যদি একসাথে হৃৎপিণ্ড, বৃক্ক, ডিম্বনালী আর ট্রাকিয়া পড়ে ফেলি, তাহলে আমাদের 4টা প্রশ্ন কি বলতো একসাথে হচ্ছে পড়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ট্রাকিয়া, হ্যাঁ প্যানক্রিয়াস এটা মিল আছে, তাও সি ভেরি গুড। তাহলে কিন্তু প্যানক্রিয়াস এটা লাগে না, ঠিক আছে, এই জন্য প্যানক্রিয়াস এটা বলি নাই। এত সংখ্যাভিত্তিক তথ্য পড়লে পরে 1.5 মাস যাবত পাগল থাকবা। তাহলে আমাদের ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরেও কিন্তু সিলিয়াযুক্ত মিউকাস থাকে। হ্যাঁ রে, সবার একই সাইজ। আচ্ছা, তাহলে কি বলা হয়েছে তোমার হচ্ছে গিয়ে এই সিলিয়াযুক্ত মিউকাস কোষগুলো যেই ময়লাগুলোকে আমাদের নাসাগহ্বর টাটা বাই বাই করতে পারে নাই, সেগুলো এবার ট্রাকিয়াতে টাটা বাই বাই হবে। তাহলে চিন্তা করতে পারছো আল্লাহ আমাদের কত স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা দিছে? ব্যাস 2 সেন্টিমিটার। দেখছো আল্লাহ তাআলা আমাদের কত স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা দিছে। তাহলে ট্রাকিয়ার পরে আমরা কি বলবো দেখো, ট্রাকিয়ার পরে আমরা পাবো হচ্ছে গিয়ে ব্রঙ্কাস। এই যে দুইটা শাখায় বিভক্ত হয়ে গেল, ব্রঙ্কাস হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে, তার মানে ও সিঙ্গুলার। ব্রঙ্কাসের মিং হচ্ছে ব্রঙ্কাই, তার মানে ও হচ্ছে প্লুরাল। ওকে, ব্রঙ্কাস সিঙ্গুলার, ব্রঙ্কাই প্লুরাল। আমরা দেখো দুইটা ব্রঙ্কাস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডান ব্রঙ্কাস, একটা বাম ব্রঙ্কাস। ডান ব্রঙ্কাসটা হচ্ছে খাটো এবং মোটা আমার মতো, ঠিক আছে, আর বাম ব্রঙ্কাসটা হচ্ছে চিকন এবং লম্বা, চিকন এবং লম্বা। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো রোগ জীবাণু কোন ফুসফুসকে বেশি অ্যাটাক করবে, ডান ফুসফুসকে বাম ফুসফুসকে? না রে আতি, করোনা খুবই খারাপ, করোনা কি ঢিসুম ঢিসুম করতে পারে না, করোনা সবাইকে ছাপায় গেছে, ঠিক আছে, এই জন্য করোনা কি ঢিসুম ঢিসুম করতে পারে না রে। বলো তো কোন ফুসফুসে বেশি রোগ হবে? যারা যারা রাইট লিখেছো তারা আসলেই রাইট, তাদেরকে অসংখ্য মানে ধন্যবাদ। ঠিক আছে, আর যারা যারা হচ্ছে লেফট লিখেছো তাদেরকে হচ্ছে গিয়ে কি করা হবে বলো তো, তাদেরকে হচ্ছে গিয়ে বাম হাত দিয়ে চপেটাঘাত করা হবে। সমস্যা নাই, ভুল থেকে দারুণ কিছু হলে ভুলই ভালো, ঠিক আছে, এটা তো নতুন জিনিস। তাহলে ডান ব্রঙ্কাস, তুমি যখন একটা শর্টকাট রোড পাবা তখন তুমি কি করবা, শর্টকাট রোড দিয়ে যাবা না। তাহলে জীবাণুরা যখন এখানে আসে ওরা ভাবে আমি কানা কানা কাইঞ্চা কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো। তাহলে ডান ব্রঙ্কাসটা অলওয়েজ রাইট সাইড, তার মানে রাইট ইজ অলওয়েজ রাইট, তাই না, ভেরি গুড। তাহলে এটা ছোট দেখে ওরা পুরুত পুরুত করে ডান ফুসফুসে আগে আগে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে কি মোটামুটি ব্রঙ্কাসটা পড়ে ফেললাম। তাহলে আমাদের বায়ু পরিবহন অঞ্চল পড়া শেষ, এবার আমরা পড়বো শ্বসন অঞ্চল। বলো তো ফুসফুস কয়টা, বলো তো ফুসফুস কয়টা? সবে না ভালো, বায়োলজি মাথার উপরে যায়। রাহুল কি বলে কিছু বুঝলাম না। মোটাদের রোগ বেশি, অতনু তুমি এভাবে যে মোটাদেরকে ইয়া করলা, তোমার কিন্তু অভিশাপ লাগবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, 2টা, সাবাস। তাহলে এই যে যারা যারা বেশি বেশি ফুসফুস মানে কন্টেন্ট করে আসো, ওদেরকে আসলে কি করা উচিত বলো তো, ওদেরকে আসলে হচ্ছে গিফটের বাসায় পাঠিয়ে দেওয়া উচিত। আচ্ছা, ওকে, তাহলে দেখো আমাদের এই যে 2টা ফুসফুস, এর মধ্যে কিন্তু ডান ফুসফুসটা কিন্তু আকারে বড়, ওর কিন্তু ওজন বেশি, আর বাম ফুসফুসটা আকারে ছোট। এই ফুসফুসগুলোকে আমরা আলোচনার সুবিধার্থে কতগুলো খণ্ডে খণ্ডে ভাগ করি, যেগুলোকে বলা হয় লোব। দেখো ডান ফুসফুসে হচ্ছে গিয়ে 1টা 2টা 3টা লোব, আর বাম ফুসফুস ছোট দেখে ওদের হচ্ছে গিয়ে তোমার 2টা লোব। ওকে, হ্যাঁ এখানে সমান দেখা যায় কিন্তু অ্যাকচুয়ালি সমান না, ওকে, ছবিতে তো সব বোঝা যায় না আসলে। তাহলে আমার ডান ফুসফুসে 3টা লোব আর বাম ফুসফুসে হচ্ছে গিয়ে 2টা লোব, আর এই 3টা লোবকে আমরা আবার আরো ছোট ছোট লোবিউলে ভাগ করি, 2টা লোবকে আমরা 8টা লোবিউলে ভাগ করি। না রে, 2টা সমান হওয়া যায় না, সব জায়গায় বৈষম্যের নীতি, বুঝছো, আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে লোবের ছোট ভাই হচ্ছে লোবিউল, এটা মনে রাখবা, ঠিক আছে, লোবের ছোট ভাই লোবিউল, আর ব্রঙ্কাসের ছোট ভাই হচ্ছে ব্রঙ্কিওল, এগুলো ভোলা যাবে না। লোবের ছোট ভাই লোবিউল, ব্রঙ্কাসের ছোট ভাই ব্রঙ্কিওল।
তাহলে ডান ফুসফুসে 3টা লোব, 10টা লোবিউল, বাম ফুসফুসে 2টা লোব, 8টা লোবিউল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো আমাদের ফুসফুসের ভেতরে ব্রঙ্কাসগুলো যখন প্রবেশ করতেছে ওরা তখন কি করে বলতো, গাছের মতো শাখা প্রশাখা তৈরি করে, যেগুলোকে আমরা বলি শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিয়াল ট্রি। এই শ্বসন বৃক্ষটাতে 3টা স্টার দাও। এই শ্বসন বৃক্ষটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে। ফাহিম লিখেছে, আপু সাইনাস কি জানি। ওই বেটা, তোরে সাইনাস এখনো পড়াইছি? এই অ্যাডভান্স পোলাপাইনে দেখলে ইচ্ছা করে কি বলতো, টস টস করে পিটানো উচিত। আমি আগে পড়াই, দেখো তারপরে দেখো আপু বললি কিনা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কিডনি 2টা সমান। তাহলে আসো আমরা একটু শ্বসন বৃক্ষটা পড়ি। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম যে আমাদের কি বলতো, ট্রাকিয়া শুরু হলো। এই ট্রাকিয়া হচ্ছে গিয়ে 2টা শাখায় ভাগ হয়ে গেল। ডান দিকে চলে গেল কি বলতো তোমার হচ্ছে গিয়ে, ডান দিকে চলে গেলে হচ্ছে গিয়ে ডান ব্রঙ্কাস, বাম দিকে চলে গেল হচ্ছে গিয়ে তোমার বাম ব্রঙ্কাস। বইতে সেগমেন্ট আর লোবিউল একটু উল্টা পাল্টা করছে, বুঝছো? তোমাদের বইতে যেটা সেগমেন্ট দাও ওইটা অ্যাকচুয়ালি লোবিউল হবে। ওকে, আচ্ছা। তাহলে দেখো এই যে আমাদের ডান ব্রঙ্কাস, এই যে প্রথম শাখা বিভক্ত হলো, এটাকে আমরা বলি প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস, ঠিক আছে? এই প্রাইমারি ব্রঙ্কাস যখন আমাদের প্রত্যেকটা ফুসফুসে এন্টার করবে তখন ওরা আরো শাখা প্রশাখা বিভক্ত হয়ে তৈরি করবে সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারির আরেকটা নাম হচ্ছে গিয়ে লোবার ব্রঙ্কাস, যেহেতু ওরা লোবে প্রবেশ করতেছে, ঠিক আছে? আর এই সেকেন্ডারি ব্রঙ্কাস যখন আরো শাখা বিভক্ত হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস অথবা সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে ওরা কিন্তু গাছের মতো ব্রাঞ্চিং করতেছে তো করতেছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এবার ওরা যখন আরো শাখা প্রশাখা তৈরি করবে, এবার ব্রঙ্কাস থেকে হয়ে যাবে ছোট ভাই ব্রঙ্কিওল, তার মানে প্রান্তীয় বা টার্মিনাল ব্রঙ্কিওল। এই টার্মিনাল ব্রঙ্কিওল যখন আরো শাখায় বিভক্ত হবে তখন ওর নাম হয়ে যাবে হচ্ছে শ্বসন বা রেসপিরেটরি ব্রঙ্কিওল। তাহলে দেখো আমরা কি কি পেলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ব্রঙ্কাস, সেখান থেকে 2টা ব্রঙ্কিওল। এইবারে শুরু হয়ে যাবে অ্যালভিওলাসের খেলা। এখন খেলা হবে, ঠিক আছে? কার খেলা হবে? অ্যালভিওলাসের খেলা হবে। তুমি ধরো, আমি কাকে দিয়ে এক্সাম্পল দিব, ধরো রাতুলকে দিয়ে এক্সাম্পল দিলাম। রাতুল বাজারে গিয়ে এক ব্যাগ আঙ্গুর কিনে আনলো। তাহলে ও যদি আঙ্গুরগুলো নেটের ব্যাগে করে নিয়ে আসে, ঠিক আছে, তাহলে নেটের ব্যাগের হ্যান্ডেলটা হবে অ্যালভিওলার নালী। এই নেটের ব্যাগের হ্যান্ডেলটা হবে অ্যালভিওলার ডাক্ট বা অ্যালভিওলার নালী। নেটের পুরো ব্যাগটা হবে অ্যালভিওলার স্যাক বা অ্যালভিওলার থলি। এই স্যাকের ভেতরে যে খালি জায়গা, সেই খালি জায়গাটাকে আমরা বলি অ্যাট্রিয়াম, এবং নেটের ব্যাগের ভেতরের ছোট ছোট আঙ্গুর গুলাই হচ্ছে অ্যালভিওলাস। এক বচনে আমরা বলি অ্যালভিওলাস, বহু বচনে আমরা বলি অ্যালভিওলাই, যেটা কিনা ফুসফুসের গাঠনিক এবং কার্যিক একক। শেষ। তাহলে আমি আবার পুরোটা রিভিউ করি। তাহলে ট্রাকিয়া থেকে 2 শাখায় বিভক্ত হলে মানে ব্রঙ্কাস, তার শাখা প্রশাখা হচ্ছে সেকেন্ডারি, তার শাখা প্রশাখা হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। এইবার ওরা হচ্ছে গিয়ে ভাগ হয়ে যাবে 2টা ব্রঙ্কিওলে, প্রান্তীয় ব্রঙ্কিওল আর হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। এইবার যেখান থেকে অ্যালভিওলাসের শুরু সেখান থেকে অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস। পরীক্ষাতে আসলে আমরা ছবিও দিতে পারি, আবার এরকম সুন্দর করে আমরা ফ্লো চার্ট দিয়েও দিতে পারি। ইটস আপ টু ইউ। ফ্লো চার্ট দিয়ে দিলে যদি সময় কম লাগে তোমরা ফ্লো চার্ট করে সুন্দর করে লিখে দিবা। তবে যাই করো না কেন আমাদের শ্বসন বৃক্ষটা শিখতে হবে, কারণ এটা কিন্তু সিকিউর জন্য আসে, ঠিক আছে? একটা গাছকে উল্টাইলে দেখতে পুরো এমন হয় দেখে, এটার নাম হচ্ছে শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিয়াল ট্রি। তাহলে যে ব্রঙ্কিয়াল ট্রিটা বলতে পারবা একটু হ্যান্ড রেজ করো, দেখে আমি একটু পড়া নেই। শ্বসন বৃক্ষটা যে বলতে পারবে একটু হ্যান্ড রেজ করো। ফ্লোচার্ট তোমাদের স্লাইডে দেওয়া থাকবে ড্যানিয়েল, এটা হচ্ছে কি তোমরা পাবা সবাই। অ্যালভিওলাস স্যাক মানে যে থলির ভেতরে অ্যালভিওলাস থাকে। বাহ, অনেকেই হ্যান্ড রেজ করেছে। আচ্ছা কাউসার, কাউসার তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। কাউসার শুনতে পাচ্ছো? হ্যালো কাউসার, শুনতে পাচ্ছো? কাউসার আমাকে ধোকা দিল, ঠিক আছে। এবারে হচ্ছে কি তোমার সুবাহ, সুবাহ তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মেয়েরা কত লক্ষ্মী। তুমি কোন কলেজের সুবাহ? ন্যাশনাল আইডিয়াল কলেজ। ন্যাশনাল আইডিয়াল। আচ্ছা সুবাহ, তুমি বলো তো আমাকে একটু ব্রঙ্কিয়াল ট্রিটা। মানে কিভাবে সিরিয়ালি বলো, ফুসফুসের প্রাইমারি ব্রঙ্কাস, এরপরে এই যে আমি সিরিয়ালটা বললাম, এই সিরিয়ালটা বলবা। ও আচ্ছা।
প্রথম হলো গিয়ে প্রাইমারি ব্রঙ্কাস, তারপরে সেকেন্ডারি, তারপর তারপর ভুলে গেছি আপু। ভুলে গেছি আপু। তাহলে আপু হ্যান্ড রেজ করলেন কেন আপু? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা জিজ্ঞেস করি রৌনককে। রৌনক, তোমাকে পারমিট করা হলো, আনমিউট করে কথা বলো। রৌনক, শুনতে পাচ্ছো? জি আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ রৌনক, তুমি কনফিডেন্সের সাথে আমাকে একটু ওই গাছটা বলে দাও তো, গাছে কি কি আছে? আপু, ট্রাকিয়ার এই বিভাজনের ফলে যে ব্রঙ্কাস ডান আর ফুসফুস সৃষ্টি হয়, আর এটা বাম ফুসফুসে প্রবেশ করে। বাম ফুসফুসে যেটা প্রবেশ করে হ্যাঁ, সেটাকে এরপর? প্রাইমারি ব্রঙ্কাস বলে। প্রাইমারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয়ে প্রত্যেক লোবের দুইটাই, জন্য ডান একটি বাম করে দুইটাই প্রাইমারি ব্রঙ্কাস। একটি সেকেন্ডারি ব্রঙ্কাস হ্যাঁ, তোমার ডান গঠন আর করে। মানে দুই ফুসফুসেরটাকে আমরা হচ্ছে কিন্তু প্রাইমারি বলি, শুধুমাত্র বাম দিকেরটা না, দুই দিকেরটাই, ঠিক আছে? তারপর আপু আচ্ছা হ্যাঁ বলো, সেকেন্ডারি এরপর প্রাইমারি, ব্রঙ্কাস সেকেন্ডারি, টারশিয়ারি, এরপর? টারশিয়ারি থেকে সেগমেন্ট হুম, ব্রঙ্কিওলে পরিণত হয়। টার্মিনাল। হ্যাঁ, টার্মিনাল ব্রঙ্কিওল আর রেসপিরেটরি ব্রঙ্কিওল। এরপরে অ্যালভিওলাসের সিরিয়ালটা বলো। অ্যালভিওলার। হ্যালো আপু। হ্যাঁ, অ্যালভিওলাসের সিরিয়ালটা বলো। অ্যালভিওলার নালী, এরপর এরপর? ব্রঙ্কিওল বিভাজনের মাধ্যমে শ্বসন বৃদ্ধি তৈরি অ্যাট্রিয়াম। হয়। হ্যালো। শেষ। অতএব গুরুত্ব অপরিসীম। আচ্ছা শুনো, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস। ঠিক আছে? এই পুরা ট্রিটা এভাবে করে মনে রাখতে হবে। আচ্ছা রনক, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করি তোমরা একবার করে পড়লেই পারবে, তোমাদের স্লাইডের সাথে দেওয়া থাকবে এটা, ঠিক আছে? বইতেও আছে। ওকে, তাহলে আসো আমরা এখন চলে যাই আমাদের পরের স্লাইডে। আমাদের এই যে ফুসফুস, অ্যালভিওলাসে যাওয়ার আগে আমাদের ফুসফুসের কিন্তু একটা জামা কাপড় থাকে, ঠিক আছে? আমরা যেরকম এক এক দিন এক এক রকম জামা কাপড় পরি, সেরকম ফুসফুসেরও একটা জামা থাকে, যে জামাটাকে আমরা বলি হচ্ছে প্লুরা। প্লুরা। এই প্লুরার দুইটা আবরণ থাকে। বাইরের দিকে থাকে প্যারাইটাল প্লুরা, এবং ভেতরে একদম লাংসের সাথে যুক্ত অবস্থায় থাকে হচ্ছে ভিসেরাল প্লুরা। এখন আমাদের ফুসফুস প্রতি মুহূর্তে সংকুচিত প্রসারিত হচ্ছে, তাহলে এই প্যারাইটাল আর ভিসেরাল প্লুরার মধ্যে কি হবে? ঘষাঘষি হবে না? এই ঘষাঘষি প্রিভেন্ট করার জন্য এই দুইটা প্লুরাল মাঝখানে একটা তরল পদার্থ থাকে, যেটার নাম সেরাস ফ্লুইড অথবা প্লুরালস। প্লুরালস। ঠিক আছে? এই ঘষাঘষি প্রিভেন্ট করার জন্য আমাদের প্যারাইটাল আর ভিসেরাল প্লুরার মাঝখানে একটা তরল পদার্থ থাকে, যেটার নাম সেরাস ফ্লুইড অথবা প্লুরালস। তাহলে আমরা এখন পড়বো কি? আমাদের অ্যালভিওলাসের গঠন। এটার উপরে লিখে রাখো সিকিউ। এই অ্যালভিওলাসের গঠন এবং সারফেক্টেন্ট এই দুইটাই আমাদের সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যালভিওলাসকে আমরা বলি ফুসফুসের গাঠনিক এবং কার্যিক একক। তোমাদের বইতে দেখবা এই অ্যালভিওলাসের অনেকগুলো কাউন্ট দেওয়া আছে, বাচ্চাদের কত, বড়দের কত। আমি শুধু বড়দেরটা লিখে দিচ্ছি, তোমরা কিন্তু বই দেখে সবগুলা পড়বা, যে বাচ্চাদের কম থাকে, বড়দের আস্তে আস্তে বেশি হয়। এখন তোমরা আমাকে বলো তো, হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে আসে কোন ধমনী? হ্যাঁ, এটা স্টারফিশের মতো দেখতে, সবই আল্লাহর ইচ্ছা। বলো তো, হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে কোন ধমনী? কি রে, খালি রাতুল অ্যান্সার করছে, বাকি সব ঘুমায় গেছে নাকি? তানজিম বসে মহাধমনী, সাবাস। আচ্ছা ঠিক আছে, পালমোনারি ধমনী, তাই না? ভেরি গুড। তাহলে পালমোনারি ধমনী করে কি? এই অ্যালভিওলাসকে ঘিরে কতগুলা কৈশিক জালিকা তৈরি করে, তারপরে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে পালমোনারি শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফেরত আসে। তাহলে এই যে আমাদের পালমোনারি ধমনীর কৌশিক জালিকাগুলো করতেছে কি? পুরো অ্যালভিওলাসকে ঘিরে রাখছে। আমরা যখন প্রশ্বাস নেই, তখন হয় কি? এই অ্যালভিওলাসের অক্সিজেন গুলো রক্তের কাছে যায়, এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাসকে দিয়ে দেয়। তার মানে এখানে কিন্তু আলটিমেটলি গ্যাসের ব্যাপন হচ্ছে। এখন একটা প্রস্থচ্ছেদের প্রাচীরে আমার যত পাতলা লেয়ার থাকবে, সেখানে ব্যাপন কি তত ইজি হবে? আমি আবারও বলি, এই তলে আমার যত পাতলা আবরণ থাকবে, সেখানে ব্যাপন তত ইজি হবে না? তাহলে বলো তো, আমাদের 3 প্রকার আবরণী টিস্যুর মধ্যে সবচেয়ে পাতলা কোনটা? স্কোয়ামাস, কিউবয়েডাল নাকি কলামনার? সবচেয়ে পাতলা আবরণী টিস্যু কোনটা বলো তো? স্কোয়ামাস, কিউবয়েডাল নাকি কলামনার? শ্রবণ হয় তরল পদার্থে, এখানে তুই তরল কই পাইলি রে? এখানে তো বাতাস। ভেরি গুড, স্কোয়ামাস। তাহলে এখন থেকে মনে রাখবা যে যেখানেই ব্যাপন সম্পন্ন হয়, সেখানেই আদান প্রদান করার জন্য আবরণী টিস্যু হিসেবে কি থাকবে? স্কোয়ামাস আবরণী টিস্যু থাকবে। আচ্ছা, এবার বলো তো, হ্যাঁ রে, এটা অর্ধভেদ্য। তোমরা আমাকে বলো তো যে তোমার হচ্ছে শ্বেত রক্তকণিকা কয় প্রকার? শ্বেত রক্তকণিকা কয় প্রকার, কে বলতে পারবা?
ছোটবেলায় পড়ছো, ভেরি গুড। দুই প্রকার, দানাদার এবং অদানাদার। আমরা দুইটা অদানাদার শ্বেতরক্তকণিকার নাম পড়েছিলাম না, মনোসাইট এবং লিম্ফোসাইট। মনে আছে নাকি সব খাওয়া দাওয়া করে বাথরুম দিয়ে বের হয়ে গেছে? মনোসাইটের কথা মনে আছে? এক ধরনের শ্বেতরক্তকণিকা। এই মনোসাইট যখন তোমরা ছোটবেলায় পাপাই দেখছো না, পাপাই দা সেইলর ম্যান, পুপু কার্টুন দেখছিলা? পাপাইর কি হইতো, পাপাই যখন স্পিনাচ খাইতো বা একটা মেডিসিন খাইতো তখন ওর মাসেল টাসেল সব বড় হয়ে যেত, ঠিক আছে? এই মনোসাইটটা যখন ডিসুম ডিসুম করার জন্য আকারে বড় হয়ে যায় তখন সেই বড় আকৃতির মনোসাইটকে আমরা বলি ম্যাক্রোফেজ। দেখি কে বলতে পারবা যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? দেখি কার কার মনে আছে বলো তো, দেখি লাস্ট ক্লাসের পড়া কার কার মনে আছে, তাকে হচ্ছে গিয়ে আমি অসংখ্য ধন্যবাদ দিব। যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? ভেরি গুড, নাজাহাত সবাইকে অ্যান্সার দিয়েছে, এক্সিলেন্ট। নাজাহাত, সানজিদা, এরপরে হচ্ছে গিয়ে তোমার না, এরপরে হচ্ছে গিয়ে আনা, বাকিদের কারোরটাই হয়নি। নাজাহাত, সানজিদা, থ্যাংক ইউ সো মাচ। কাফফার কোষ মনে পড়ছে? কাফফার কোষ। তাহলে আমাদের এক একটা অঙ্গে এই ম্যাক্রোফেজের নাম হচ্ছে এক এক রকম। ওকে, তাহলে আমাদের অ্যালভিওলাসে যে ম্যাক্রোফেজটা থাকে সেটার নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এখানে অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকবে। এখন দেখো এই যে বাহ, নাবিল বলেছে ফিউচার ডিএমসি, আই নাজাহাত সানজিদা তোমাদের জন্য দোয়া করেছে নাবিল, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই যে আমাদের অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এরা করে কি জীবাণুর বিরুদ্ধে ঢিসুম ঢিসুম করে। এই স্কোয়ামাস এপিথেলিয়ামের কিছু কোষ রূপান্তরিত হয়ে আমাদের একটা বিশেষ তরল পদার্থ ক্ষরণ করে যার নাম সারফেক্টেন্ট। তোমরা এখন সবাই জিজ্ঞেস করবা যে আপু এইটা কি কাপড় ধোয়ার সারফেক্সেল? জি হ্যাঁ, কাপড় ধোয়ার সারফেক্সেলকে আমরা ডিটারজেন্ট বলি, এটাও হচ্ছে ডিটারজেন্ট জাতীয় পদার্থ। তার মানে এটা দিয়েও কি আমরা কাপড় ধুতে পারবো? না, ডিটারজেন্ট কথাটার মানে হচ্ছে পিচ্ছিল পদার্থ। ওকে, তার মানে এই না যে ফুসফুস থেকে চিপে চিপে সারফেক্টেন্ট বের করে সেটা দিয়ে কাপড় ধুবো, এটা তো আর না, তাই না? আমার এই যে অ্যালভিওলাস প্রতি মুহূর্তে সংকুচিত প্রসারিত হচ্ছে, ওদের মধ্যে কি একটা পৃষ্ঠটান কাজ করে? এই সারফেক্টেন্ট জাতীয় পিচ্ছিল পদার্থটা করে কি এই পৃষ্ঠটান কমায় দেয়, যাতে করে অ্যালভিওলাস বেচারার কষ্ট কম হয় ও কম পরিশ্রমে সংকুচিত প্রসারিত হতে পারে, ঠিক আছে? এছাড়া ওরা কি করে, জীবাণু ধ্বংস করে এবং 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে প্রথম ক্ষরণ হওয়া শুরু করে। এজন্য কোনো কোনো দেশে পাগলরা মনে করে কি যে সারফেক্টেন্ট ক্ষরণ না হওয়া পর্যন্ত আমরা তাকে মানুষ বলতে পারবো না। এজন্য আমাদের দেশে আসলে অ্যাবর্শন বা গর্ভপাত ইলিগেল হইলেও কোনো কোনো কান্ট্রিতে এই 23 সপ্তাহের আগে পর্যন্ত কিন্তু অ্যাবর্শন করার পারমিশন দেয়। এটা কিন্তু ঠিক না, কারণ একটা জরায়ুতে ভ্রূণ আসা মানেই কিন্তু সে হিউম্যান বিং, তার সারফেক্টেন্ট থাকুক বা না থাকুক। কিন্তু কোনো কোনো কান্ট্রিতে রিপ লজিক দেখায়, ঠিক আছে? তাহলে আমরা কি কি পড়বো? অ্যালভিওলাসের কাউন্টটা পড়তে হবে, ওর আবরণী টিস্যু হচ্ছে স্কোয়ামাস, ওর মধ্যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে এবং ডিটারজেন্ট জাতীয় সারফেক্টেন্ট থাকে, যে সারফেক্টেন্টটা আমাদের পৃষ্ঠটান কমিয়ে দেয়। এটা খুবই ইম্পর্টেন্ট সারফেক্টেন্টের কাজ। তাহলে অ্যালভিওলাসটা বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো যে আপু অ্যালভিওলাস বুঝতে পারছি। এই যে দেখছো কোষিক জালিকা, এই বড় এটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এই কোষগুলা থেকে সারফেক্টেন্ট খরিত হবে, এই যেগুলো স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ, ঠিক আছে? আচ্ছা, রাকিব বলেছে কিছুই বুঝিনি। রাকিব তুমি ভিডিও দেখে নিও, তাহলে বুঝে যাবে, ঠিক আছে? না রে, হার্টে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, হার্টে সারফেক্টেন্ট থাকে না, বুঝছো? তাই এখন আবার বুঝাতে পারবো না, তোমরা ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে? ভিডিও দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। সারফেক্টেন্ট হচ্ছে পিচ্ছিল জাতীয় পদার্থ যেটা পৃষ্ঠটান কমায় দেয়, ঠিক আছে? কম পৃষ্ঠটানে যাতে অ্যালভিওলাস ইজিলি সংকুচিত প্রসারিত হতে পারে। তাহলে সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? প্লিজ এবার তোমরা টিফটির নাক কাটাতে সাহায্য করো, নইলে কিন্তু আবার নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট বলবো কিন্তু, ঠিক আছে? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? এই যে তোরা যারা ষড়যন্ত্রে লেখলি, তোদের ষড়যন্ত্র কাটতে কাটতে এখন সারফেক্টেন্ট বাইর করবো আমি, দাঁড়া। মানে কি ম্যান ভাই, তোমাদের কি মানে একটু কষ্ট হয় না? হৃদয় একটু দোয়া হয় না? হ্যাঁ রে, পিক লাগবে, মারিয়া ছবি আঁকা লাগবে, বুঝছো? হ্যাঁ, ইফতি ইফতি কারেক্ট অ্যান্সার দিছে, কিন্তু তোমরা ইফতিকে এখন ভুল বলবা না। তোমরা ইফতির নাক কেটে এখন তোমরা সবাই ইচ্ছা করে করে কি করো বলো তো, ভুল অ্যান্সার দাও। এই মাশরিফ, ক্লাসে মনোযোগ না দিয়ে সব কি লিঙ্ক টিঙ্ক দাও, হ্যাঁ ক্লাস থেকে বাইর করে দিব কিন্তু। কে এগুলা পারে না? এই যে পারে না, অনেক আছে, অনেক গাছ বলদ আছে, ঠিক আছে? এই যে দেখো, এতবার বলে দিলাম অ্যালভিওলাস পড়াইলাম, তারপরেও কিছু গাছ বলদ কি করছে বলো তো? এই ষড়যন্ত্র শ্বাসনালী অ্যান্সার করছে। হ্যাঁ ঠিক কথা বলছে। না আতিক, তুমি ভুল কথা বলছো, তারা মেডিকেলে চান্স পাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে তোমাদেরকে এতবার বলার পরেও তোমরা পোল ভুল করলে, এখন আমার মানে কি আর বলবো, ঠিক আছে? যাই হোক, ওরা ডাকার গর্ব। আচ্ছা ঠিক আছে, দেখো শ্বসনের শারীরবৃত্তীয়। তাহলে আমাদের বহি শ্বসন মানে হচ্ছে এই যে আমরা প্রতি মুহূর্তে যে শ্বাস নিচ্ছি,
ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বহিঃশ্বসন। তার মানে পরিবেশ থেকে আমাদের অ্যালভিওলাস পর্যন্ত বাতাস আসতে আমাদের যেই শ্বসন প্রক্রিয়াটা তোমার সম্পন্ন হয় সেটাই হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন মানে হচ্ছে আমাদের এই অ্যালভিওলাস থেকে বাতাসগুলো যখন আমাদের রক্তের মাধ্যমে কোষে কোষে পৌঁছাবে তখন সেটাকে আমরা বলি অন্তঃশ্বসন। তাহলে অন্তঃশ্বসন আমাদের জানার বিষয় না, আমরা এখন বহিঃশ্বসন পড়ব। তাহলে আমাদের বহিঃশ্বসন, পোলের অ্যান্সার অ্যালভিওলাস রে মেহেদি। তাহলে বহিঃশ্বসন কার্যক্রম সম্পন্ন করার জন্য আমাদের দুইটা প্রধান পেশি কাজ করে। একটার নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের বাংলা নাম জানো তো? মধ্যচ্ছদা। কে কে বাচ্চা কাচ্চার নাম মধ্যচ্ছদা রাখবা? হাত তোলো। ঠিক আছে, তাহলে কি হবে, পড়তে ইজি হবে। আর আরেকটা পেশি আমাদের প্রশ্বাস নিঃশ্বাসে অনেক বড় ভূমিকা রাখে, যার নাম ইন্টারকোস্টাল পেশি। আসো আমরা একটু এই নামটার শানে নজুল বের করি। দেখো, আমাদের বুকের খাঁচা বা বুকের হাড়গুলোকে আমরা বলি পরশুকা বা রিবস। এই যে বুকের চারপাশে খাঁচার মতো যে হাড় আছে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার পরশুকা বা রিব। তাহলে এই পরশুকা বা রিবের মাঝখানে কি থাকে? আমাদের স্টারনাম থাকে। ওকে, তাহলে সবাই বুকের উপরে হাত দাও, হাত রেখে দেখো শক্ত যে হাড়টা দেখা যায় সেটা হচ্ছে স্টারনাম। আর স্টারনামের কি হবে বলো তো? তোমার চারপাশ দিয়ে হচ্ছে পরশুকা বা রিবস ছড়িয়ে পড়েছে। তাহলে পরশুকা মানেই ইংরেজিতে বলা হয় হচ্ছে কোস্টাল। ওকে, পরশুকা মানেই হচ্ছে ইংরেজিতে কোস্টাল। তাহলে দুইটা পরশুকার মাঝখানের যে এরিয়া, সে এরিয়াটাকে আমরা বলি ইন্টারকোস্টাল। ইন্টার মানে মাঝখানে, কোস্টাল মানে পরশুকা। তাহলে দুইটা পরশুকার মাঝখানে আমাদের যে পেশি থাকে সেই পেশিকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি। এই যে গাছ বলদগুলা ক্লাসে মনোযোগ না দিয়ে খালি চ্যাট করতেছিল, এখন সেগুলাই আবার বলবা যে আপু আবার বলেন। আমি লাস্টবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? দেখো, তাহলে একদম বুকের মাঝখান বরাবর থাকি স্টারনাম। বুকের বাম পাশে না, কিন্তু আমার বুকের মধ্যিখানে। সেই স্টারনামের দুই পাশে খাঁচার মতো যে হাড়গুলো ছড়িয়ে গিয়েছে সেগুলোকে আমরা বলি পরশুকা, যেটাতে বাংলায় বলা হয় তোমার কোস্টাল ইংরেজিতে। তাহলে দুইটা পরশুকার মাঝখানে যে এরিয়া এবং সেই এরিয়াতে যে পেশিগুলো থাকে সেই পেশিগুলোকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি। তাহলে আমাদের মধ্যচ্ছদা আর ইন্টারকোস্টাল পেশি, এগুলোর সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু আমাদের প্রশ্বাস আর নিঃশ্বাস কার্যক্রমটা চালু থাকে। এবং মজার বিষয় হচ্ছে প্রশ্বাসটা হচ্ছে একটা সক্রিয় প্রক্রিয়া। প্রশ্বাসের ক্ষেত্রে আমার যেগুলো সংকোচন হয় সেগুলোর নিষ্ক্রিয় বা প্রসারণ প্রক্রিয়ার কারণেই কিন্তু আমার নিঃশ্বাস হয়। এজন্য প্রশ্বাস একটা সক্রিয় প্রক্রিয়া আর নিঃশ্বাস একটা নিষ্ক্রিয় বা প্যাসিভ প্রক্রিয়া। এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে? প্রশ্বাস সক্রিয় প্রক্রিয়া আর নিঃশ্বাস হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া। নিষ্ক্রিয়। তাহলে আসো আমরা একটু দেখি যে প্রশ্বাস আর নিঃশ্বাস কিভাবে হচ্ছে। আচ্ছা, আমি আবারও বলি, প্রশ্বাসে যে পেশিগুলো সংকোচন প্রসারণ সংকোচন হচ্ছে সেগুলোর প্রসারণের কারণেই তো তোমার নিঃশ্বাস হয়, তাই না? নিঃশ্বাসের জন্য তো আবার আলাদা করে কোনো অ্যাটেম্প নেওয়া লাগতেছে না। এই জন্য নিঃশ্বাস একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, ঠিক আছে? ফাহিম, ইনহেলার কিভাবে কাজ করে ইনশাল্লাহ মেডিকেলে আসো, তোমাকে ফার্মাকোলজি একদম ভাজায় ভাজায় খাওয়াই দিব, ঠিক আছে? আগে নিজের পড়ার কথা ভালো করে মনে রাখো, ঠিক আছে? কোস্টাল কেন বলে? এটা হচ্ছে কি বিজ্ঞানীদের ইচ্ছা। ওকে, দেখো, তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, ধরো এটা হচ্ছে আমাদের একটা বক্ষ গহ্বর, দুইটা বক্ষ গহ্বর আঁকলাম, 1 আর 2। এই বক্ষ গহ্বর বরাবর লাল কালারটা ধরো আমাদের মধ্যচ্ছদা। তাহলে বলো তো 1 আর 2 নাম্বার ছবির মধ্যে কোন ডায়াফ্রামটা সংকুচিত অবস্থায় আছে বলো তো? হ্যাঁ তানজিল, পিৎজার কথা বলিস না, সন্ধ্যায় কিছু খাই নাই, এখন পিৎজার কথা বললে তো আমার স্যালাইভেশন শুরু হবে। বলো তো কোন ছবির ডায়াফ্রামটা সংকুচিত অবস্থায় আছে? যারা যারা এক বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে গিয়ে ডায়াফ্রামের ক্ষেত্রে ব্যতিক্রম, ঠিক আছে? ডায়াফ্রাম যখন সংকুচিত হয় তখন ওর এই কেন্দ্র বরাবর যে টেন্ডনটা থাকে, টেন্ডন মানে হচ্ছে গিয়ে কি তোমার মাংসপেশির সাথে অস্থিকে যুক্ত করে যে কানেকটিভ টিস্যুগুলো, ওগুলাকে টেন্ডন বলে, ঠিক আছে? ডায়াফ্রাম যখন সংকুচিত হয় ওদের কেন্দ্রীয় টেন্ডনটা নিচের দিকে নেমে যায় দেখে ওরা এরকম ফ্ল্যাট হয়ে যায়। আর ডায়াফ্রামের প্রসারণ মানে এরকম ধনুকের মতো বেঁকে যাওয়া। ওকে, তাহলে এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা কি বললাম। আচ্ছা, জিম ভালো কথা বলছে। জিম ফাহিমকে বলেছে মোনাস্টেন আর ফেক্সো 120 খাইতে, ঠিক আছে? ইনহেলার কিভাবে কাজ করবে তাহলে বুঝতে পারবে। আচ্ছা, ভেরি গুড, ওকে। তাহলে দেখো কি বলা হয়েছে, যে তোমার হচ্ছে গিয়ে সংকোচন হলে হচ্ছে এটা ফ্ল্যাট অবস্থায় থাকবে, আর প্রসারণ হলে এটা কি হবে বলো তো? তোমার হচ্ছে গিয়ে উপরে ধনুকের মতো হচ্ছে বেঁকে যাচ্ছে। তাহলে এখন বলো তো 1 আর 2 নাম্বার ছবির মধ্যে কোনটার হচ্ছে গিয়ে অনুদৈর্ঘ্য ব্যাস বেশি?
কোনটার অনুদৈর্ঘ্য ব্যাস বেশি বলো তো? হ্যাঁ, সব জায়গায় ফিজিক্স আছে, কোথায় তুমি ফিজিক্স পাবা না বলো তো? ভেরি গুড, 1 নাম্বার কি হয়েছে, অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে গেছে। তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, আমাদের বয়েল বা চার্লস কি বলে গিয়েছিলেন বলতো? চাপ আর আয়তনের সম্পর্ক কেমন, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলতো বাচ্চারা? চাপ আর আয়তনের সম্পর্ক কি বলতো, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? এরে তাওসিফ, তাওসিফে সত্যি এখন তাওসিফের ল্যারিংস খুলে ফেলতে হবে, ঠিক আছে? ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা সমস্যা নেই, ভুল থেকে দারুণ কিছু হলে ভুলই ভালো। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে ব্যস্তানুপাতিক সম্পর্কটা প্রমাণ হচ্ছে। তার মানে আমরা এখন এটা পড়তে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব একেবারে খিচুড়ি পাকায়া ব্লেন্ডারে ঢুকায়া খায় ফেলবো, ঠিক আছে? তাহলে দেখো, ডায়াফ্রামের সংকোচনের কারণে অনুদৈর্ঘ্য ব্যাস বাড়লো। ব্যাপারটা কি হয় জানো, আমাদের এই যে ইন্টারকোস্টাল পেশি আছে আমাদের পুরো একদম বক্ষগহ্বরের চারপাশে, এই ইন্টারকোস্টাল পেশিগুলো যখন সংকুচিত হয় আমাদের পশুকাগুলো তখন কি হয়ে যায়, এরকম বাইরের দিকে বেড়ে যায়, নিচ থেকে উপরের দিকে উঠে আসে। এমন ছিল, সংকোচনের কারণে উপরের দিকে উঠে আসে, তার মানে অনুপ্রস্থ ব্যাস বেড়ে যাচ্ছে। ওকে, তার মানে ডায়াফ্রামের কারণে হচ্ছে গিয়ে অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে গেল, আর হচ্ছে গিয়ে তোমার ইন্টারকোস্টাল অনুপ্রস্থ ব্যাস বেড়ে গেল। আর আমাদের এই যে এই বরাবর যে স্টারনাম থাকে, স্টারনামটা সামনের দিকে এগিয়ে যাওয়ার কারণে আমার অগ্র পশ্চাৎ ব্যাস বেড়ে যায়। তাহলে আবার বলি, ডায়াফ্রাম সংকোচন, অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে গেল। ইন্টারকোস্টাল পেশি সংকোচন, অনুপ্রস্থ ব্যাস বেড়ে গেল। স্টারনাম আগায় গেছে, অগ্র পশ্চাৎ ব্যাস বেড়ে গেছে। তার মানে ব্যাস ছড়াবে চারপাশ থেকে, লিকার ছড়ায় যেরকম চারপাশ থেকে, আমাদের এখানে চারপাশ থেকে কি হচ্ছে বলতো, ব্যাস বেড়ে যাচ্ছে। তাহলে দেখো আমি জিনিসটা আবার এখানে বুঝাই দিচ্ছি। তাহলে পশুকাগুলো উপরে উঠে আসে, কেন উপরে উঠে আসে? আইসিএম, ইন্টারকোস্টাল পেশির সংকোচনের কারণে পশুকা উপরে উঠে আসে, যার কারণে আমার কোনটা বাড়ছে বলতো, অনুদৈর্ঘ্য ব্যাস বাড়ছে। কেন্দ্রীয় টেন্ডন নিম্ন মুখে চলে যাচ্ছে, কেন? যখন ডায়াফ্রাম পেশির সংকোচন হয়। তাহলে মধ্যচ্ছদা সংকোচন হলে, আমি কি উল্টা বললাম? ডায়াফ্রামে সংকোচন হলে অনুদৈর্ঘ্য বাড়বে, আর পশুকা সংকোচন হলে অনুপ্রস্থ বাড়বে। তোমাদের ভুল ভালো কই, তোমরা কেউ কিছু কও না, মানে পোলাপাইন সব ক্লাসে ঘুমায়, ঠিক আছে? তাহলে পশুকা সংকুচিত হলে বাড়ে অনুপ্রস্থ, ডায়াফ্রামের কারণে অনুদৈর্ঘ্য। আর স্টারনাম যখন উপরে উত্তোলিত হয়, উপরে উঠে আসলে অগ্রপশ্চাৎ ব্যাস বেড়ে যায়। তার মানে আমার বক্ষগহ্বর যখন চারপাশ দিয়ে আয়তন বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে বক্ষগহ্বরের আয়তন যখন চারপাশ দিয়ে বেড়ে যাচ্ছে, তাহলে বলো তো বক্ষগহ্বরে বাতাসের চাপ কি বাড়বে না কমবে? আহারে আতিক, হ্যাঁ রে বুঝতে পারছি, তোমাদের কোনো দোষ নাই, ঠিক আছে, একটু ক্ষোভ ঝাড়লাম আর কি। ওকে, আচ্ছা ভেরি গুড। তাহলে আমার কি হবে বলো তো, আয়তন বেড়ে গেলে চাপ কমে যাচ্ছে। তাহলে বাইরের পরিবেশে আমার এখন বাতাসের চাপ অনেক বেশি, ভিতরের পরিবেশে আমার বাতাসের চাপ অনেক কম। এখানে মানে ভিতর থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে না, ভিতর থেকে বাতাসের জন্য চাপ দিচ্ছে, ঠিক আছে? অনেকে বলে না যে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, ঠিক আছে, এখানে বিয়ের চাপ না, এটা হচ্ছে বাতাসের চাপ। এই জন্য বাইরের পরিবেশ থেকে এবার ব্যাপন প্রক্রিয়ায় বাতাসটা ভেতরে প্রবেশ করবে এবং আমার প্রশ্বাস কার্যক্রম সম্পন্ন হবে। তাহলে আমি পুরাটা আবার বলি, কেন্দ্রীয় টেন্ডন নিচের দিকে যাওয়ার কারণে আমার অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে গেল। ইন্টারকোস্টাল পেশিগুলো সংকোচনের কারণে আমার হচ্ছে অনুপ্রস্থ ব্যাস বেড়ে গেল। স্টারনাম আগায় যাওয়ার কারণে অগ্রপশ্চাৎ ব্যাস বেড়ে গেল। তাহলে সব দিক দিয়ে আয়তন বেশি মানে চাপ কম, বাইরে চাপ বেশি ভেতরে চাপ কম, তাহলে ব্যাপন প্রক্রিয়ায় প্রশ্বাস হলো। তাহলে প্রশ্বাস, যদি প্রশ্বাসে দেখছো সব মাসেলগুলো কিভাবে অ্যাক্টিভলি সংকুচিত হচ্ছে, ঠিক আছে? তাহলে নিঃশ্বাসে কি হবে, এই প্রশ্বাসে যা কিছু সংকুচিত হয়ে গিয়েছিল সবকিছু কি নিঃশ্বাসে এসে প্রসারণ হয়ে যাবে না? তাহলে আমার নিঃশ্বাসে কিসের কিসের প্রসারণ হচ্ছে দেখো, পশুকাগুলো নিজের ভরের কারণে নিচে নেমে আসে, কারণ ইন্টারকোস্টাল পেশিগুলো এবার প্রসারিত হচ্ছে। নিচে নেমে আসলে কি হবে, আমার অনুপ্রস্থ ব্যাস হচ্ছে কমে যায়। আমাদের যে কেন্দ্রীয় টেন্ডন সেটা উপরে উঠে আসে কেন, কারণ ডায়াফ্রাম প্রসারিত হয়েছে, তার মানে আমাদের অনুদৈর্ঘ্য ব্যাস কমে গেল। আর স্টারনাম নিচে নেমে আসার কারণে আমার অগ্রপশ্চাৎ ব্যাস কমে গেল। তাহলে এবার সব দিক দিয়ে আমাদের লস, সব দিক দিয়ে আয়তন কম, তার মানে বাতাসের চাপ বেশি। তাহলে পরিবেশে হচ্ছে গিয়ে আমার কি হবে বলতো, পরিবেশে বাতাসের চাপ হচ্ছে বেশি, সরি কম, আর আমাদের ভেতরে তার মানে বক্ষগহ্বরে বাতাসের চাপ বেশি। তাহলে এবার ব্যাপন প্রক্রিয়ায় ভেতর থেকে বাতাস বাইরে বের হয়ে আসবে, যার কারণে আমরা বলি নিঃশ্বাস। ছোটবেলা আমি ভেবে মনে রাখতাম, খবরে নিউজ পড়তো না, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তাহলে প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ।
ওকে, তাহলে এখন বলো তো কে কে একটু পড়া দিবা, হ্যান্ড রেজ করো। যদি ঠিকমতো পড়া দিতে পারো তাহলে তোমাদেরকে কি দিব, অনেকগুলো মানে থ্যাঙ্কস দিব, ঠিক আছে? কে কে এখন পড়া দিবা একটু হ্যান্ড রেজ করো, আমি হেল্প করব, নো টেনশন, ডু ফুর্তি। আচ্ছা অমিয়, অমিয় তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। অমিয় শুনতে পাচ্ছো? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। অমিয় তোমার নামটা অনেক সুন্দর, অমিয় ধারা, কে রেখেছে? এটা আমার দাদু রেখেছিল। আচ্ছা, তোমার দাদু অনেক মডার্ন। দেখো অমিয়, তুমি আমাকে বলো তো যে আমার যখন প্রশ্বাস হবে তখন ডায়াফ্রামের কি হবে? তখন যখন প্রশ্বাস হবে হুম, তখন প্রশ্বাসে ডায়াফ্রাম ডায়াফ্রামের সংকুচিত হবে। ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল ইন্টারকোস্টাল পেশি সংকোচন হবে। তাহলে আমার স্টারনাম কি নিচে থাকবে নাকি উপরে উঠে আসবে? স্টার্নাম উপরে উঠে আসবে। স্টারনাম উপরে উঠে আসলে আমার কি আয়তন কমতেছে নাকি আয়তন বাড়তেছে? এর ফলে আয়তন কমবে। সবকিছু বাড়তেছে কইলি আর এখন আয়তন কমাই দিলি? ও সব ব্যাস সরি ট্যাস সরি, বাড়তেছে আয়তন না, বাড়িয়ে দিবি, তাহলে আয়তন আয়তন বেড়ে গেলে বাড়িয়ে দিবি। বাতাসের চাপ কমবে। তাহলে বাতাস কোন দিক থেকে কোন দিকে যাবে? ভেতরে যদি বাতাসের চাপ বেশি থাকে? ভেতরে বাতাসের চাপ বেশি থাকলে বাতাস বাইরের দিকে যাবে। ভিতর থেকে বাইরে যাবে। তাহলে এটাকে আমরা কি বলি, প্রশ্বাস নাকি নিঃশ্বাস? এটা প্রশ্বাস। ভেরি গুড, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অমিও। এবার আমরা পড়া নিব হচ্ছে গিয়ে ফেরদৌসির কাছ থেকে। ফেরদৌসি, তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো হচ্ছে জান্নাতুল ফেরদৌস থেকে এসেছো আমাদের জন্য রহমত নিয়ে, ঠিক আছে? আচ্ছা জি, ফেরদৌস, তুমি আমাকে বলো, সরি ফেরদৌসি, যে আমাদের নিঃশ্বাসের সময় ডায়াফ্রামের কি অবস্থা হয়? ডায়াফ্রাম প্রসারিত হয়, প্রসারিত হলে ও কি সোজা থাকবে নাকি ধনুকের মতো বেঁকে যাবে? বেঁকে যাবে। বেঁকে যাবে। আচ্ছা, ইন্টারকোস্টাল পেশির কি হবে? ইন্টারকোস্টাল পেশিগুলো প্রসারিত হবে, স্টারনাম কি নিচে যাবে নাকি উপরে উঠবে? নিচে নামবে। তাহলে আয়তন কি হচ্ছে? আয়তন কমে যাচ্ছে, প্রেসার? প্রেসার বেড়ে যাচ্ছে। তাহলে বাতাস কোত্থেকে কোথায় যাবে? বাতাস ভেতর থেকে বাইরে যাবে, না না সরি, তাহলে বাইরে থেকে ভেতরে আসবে। এই যে সব সময় প্রথমেই কিন্তু মানুষ ঠিক অ্যান্সারটা বলে, জানো? আমি আমার পরীক্ষার হলে যতবার আমার ফ্রেন্ডেরটা শুই না আমার নিজেরটা কাটছি, ততবার আমার ভুল হয়েছে। ফেরদৌসী এখন কানে ধরবা, আর এই ভুল করবা? নিজেরটা না, অলওয়েজ রাইট, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এটাকে আমরা কি বলি, প্রশ্বাস বলি নাকি নিঃশ্বাস বলি বলো তো? প্রশ্বাস, নিঃশ্বাস। নিঃশ্বাস, তার মানে ভিতর থেকে বাতাস বাইরে বের হয়ে গেলে এটাকে আমরা বলি নিঃশ্বাস। ওকে ফেরদৌসী, এরকম কিন্তু গোলমাল পাকানো যাবে না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রশ্বাস নিঃশ্বাসটা ক্লিয়ার হয়ে গেলে সবাই একটু চ্যাটে সি লেখো। আচ্ছা ঠিক আছে, আমি একটু স্নায়ুটা একটু বলে নেই, তারপরে তোমাদের ব্রেক দিব। হ্যাঁ বাচ্চারা, টেনশন করো না। ডায়াফ্রাম কোথায় থাকে? আমাদের বক্ষ গহ্বর আর উদর গহ্বরের মাঝখানে থাকে, একদম বডির মিডল বরাবর, যকৃতি ঠিক উপর দিয়ে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্বাস নিঃশ্বাস এটা বেশি কঠিন না, আমি জাস্ট একটু নামগুলো বলে তোমাদের ব্রেক দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ শৌখিন ভালো কথা বলছে, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো, আমাদের প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করার জন্য মাথার উপরে বসে আছে আমাদের ব্রেইন বাবাজি। তার মানে তাকে আমার আসতে সালাম দেওয়া লাগবে, যাইতে সালাম দেওয়া লাগবে। এই মস্তিষ্কের দুইটা অংশের নাম হচ্ছে পন্স এবং মেডুলা। বলতো বাচ্চারা, পন্স আর মেডুলা কোথায় থাকে? অগ্র মস্তিষ্কে, মধ্য মস্তিষ্কে নাকি পশ্চাৎ মস্তিষ্কে? কই পাবো বলতো? পশ্চাৎ, ভেরি গুড। আর রাতুল লিখছে পস, তুমি কি ডিম পোস করবা রাতুল? পশ্চাৎ, ভেরি গুড। তাহলে এই যে পন্স, এই পন্সে আমাদের শ্বসনের দুইটা কেন্দ্র থাকে, মেডুলাতে আমাদের শ্বসনের দুইটা কেন্দ্র থাকে। পন্সের কেন্দ্র দুইটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক এবং অ্যাপনিওস্টিক, অ্যাপনিওস্টিক। আর মেডুলার শ্বসন কেন্দ্র দুটার নাম হচ্ছে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র। আমার নিঃশ্বাসে বিশ্বাসে তুমি, ঠিক আছে? তাহলে কি বলা হয়েছে, তোমার হচ্ছে গিয়ে আমার পন্সে থাকে হচ্ছে নিউমোট্যাক্সিস আর অ্যাপনিওস্টিক সেন্টার, আর মেডুলাতে থাকে প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্র। এই শ্বসনের চারটা কেন্দ্র, ঠিক আছে, আমাদের শ্বসনের এই চারটা কেন্দ্র আমাদের ডায়াফ্রামের সাথে এবং ইন্টারকোস্টাল পেশির সাথে যুক্ত থাকবে। কি দিয়ে যুক্ত থাকবে দেখো, এরা হচ্ছে আমাদের ডায়াফ্রামের সাথে যুক্ত হবে ফ্রেনিক স্নায়ু দিয়ে, আর ইন্টারকোস্টাল পেশির সাথে যুক্ত হবে ইন্টারকোস্টাল স্নায়ু দিয়ে। ওকে, তাহলে আমাদের এই প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্র, এরা হচ্ছে গিয়ে কি হবে, আমাদের হচ্ছে নিউমোট্যাক্সিস আর অ্যাপনিউস্টিক কেন্দ্র আমাদের ডায়াফ্রামের সাথে যুক্ত হবে ফ্রেনিক স্নায়ু দিয়ে, আর ইন্টারকোস্টাল পেশির সাথে যুক্ত হবে হচ্ছে গিয়ে তোমার ইন্টারকোস্টাল স্নায়ু দিয়ে।
ওকে, তাহলে নার্ভ কোনটা দিয়ে কি কানেক্টেড হচ্ছে এটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। তার মানে যখনই আমার ফুসফুস ফুলে যায় তখনই ওরা কি করে, স্নায়ুগুলো দিয়ে প্রশ্বাস কেন্দ্রকে বলে ভাই অনেক প্রশ্বাস হয়েছে, এবার নিঃশ্বাস চালু করো। তখন প্রশ্বাস বন্ধ হয়ে গিয়ে নিঃশ্বাস চালু হয়ে যায়। আবার নিঃশ্বাস শুরু হয়ে গেলে আবার যখন প্রশ্বাস কেন্দ্র দেখে যে কোনো উদ্দীপনা পাচ্ছে না, তখন ওরা আবার ফ্রেনিক স্নায়ু আর ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে এই পেশিগুলোকে সংকোচনের মাধ্যমে প্রশ্বাস ক্রিয়া শুরু করে দেয়। তার মানে মোট কথা, এই ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশির সংকোচন প্রসারণ সবকিছু এই কেন্দ্রগুলো থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে আমাদের কিন্তু ন্যারেটিভে এত কঠিন আসে না, শুধুমাত্র এমসিকিউতে এটাই দিবে যে ডায়াফ্রামের সাথে কোন স্নায়ু দিয়ে অ্যাটাচ হয়, ইন্টারকোস্টাল পেশির সাথে কোন স্নায়ু দিয়ে অ্যাটাচ হয়। আরেকটা জিনিস, আমাদের বডিতে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এগুলোর ঘনত্বের প্রতি তোমার নির্দেশিত হয়ে কিছু রিসেপ্টর থাকে যেগুলোকে আমরা বলি কেমো রিসেপ্টর। রিসেপ্টর মানে যারা কোনো উদ্দীপনা গ্রহণ করে, ঠিক আছে। কেমো মানে কেমিক্যাল। তাহলে আমাদের রক্তে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এগুলো কিন্তু কিছু কেমিক্যাল না। তাহলে এই কেমিক্যালগুলোর প্রতি সাড়া দিয়ে যেই রিসেপ্টরগুলো উত্তেজিত হয় তাদেরকে আমরা বলি কেমো রিসেপ্টর। এই কেমো রিসেপ্টর থাকে দুই রকম, একটা হচ্ছে ক্যারোটিড বডি, আরেকটা হচ্ছে অ্যাওর্টিক বডি। ক্যারোটিড বডি থাকে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টাতে। এই আর্চ অফ অ্যাওর্টার যেই শাখাটা আমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ করে তার নাম ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনীতে থাকে হচ্ছে ক্যারোটিড বডি। তাহলে পুরোটা আবার রিভিউ করি। আমাদের শ্বসন কেন্দ্র চারটা থাকে, পন্সে দুইটা, মেডুলাতে দুইটা। ওরা হচ্ছে ডায়াফ্রামকে ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে, ইন্টারকোস্টাল পেশিকে ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে কন্ট্রোল করবে। কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এই কনসেন্ট্রেশনের প্রতি সাড়া দেয় কেমো রিসেপ্টর। আর্চ অফ অ্যাওর্টাতে থাকবে অ্যাওর্টিক রিসেপ্টর, আর আমাদের ক্যারোটিড আর্টারিতে থাকবে ক্যারোটিড কেমো রিসেপ্টর। আমরা সুস্থ মানুষ যারা সুস্থ তান্দেরুস্ত, তারা প্রতি মিনিটে 14 থেকে 18 বার হচ্ছে গিয়ে শ্বসন কাজ সম্পন্ন করি। কিন্তু যারা উলে উলে বাবু, তার মানে নবজাতক শিশু, তারা হচ্ছে প্রতি মিনিটে 40 বার হচ্ছে শ্বসন সম্পন্ন করে। বলতো কেন? বাচ্চারা কেন এত ঘন ঘন শ্বাস নেয় আর বড়রা কেন কম নেয় বলতো? এত কেন? এটাই তো জিজ্ঞেস করলাম আয়েশা, এতু কেন? হিচকি কেন উঠে? হিচকি হচ্ছে কি, আমরা যে খাবারটা খেয়ে ফেলি ঠিকমতো হজম না হলে সেখান থেকে গ্যাসটা হচ্ছে রিফ্লেক্স হতে থাকে, বুঝছো, রিফ্লাক্স হতে থাকে। জানি না তো। আচ্ছা, ভেরি গুড, দিয়ার রাইট অ্যান্সার দিয়েছে। ফারদিন ভেরি গুড। রূপম ভেরি গুড। তার মানে কি ছোট বাচ্চাদের কি হয় বলতো? ফুসফুস শেষ, তাই না? ফুসফুস ছোট, ওদের অ্যালভিউলাস খুব কম থাকে। এরপরে হচ্ছে কি তোমার ফুসফুস অনেক ছোট থাকে, এজন্য ওদেরকে বেশি বেশি অক্সিজেন নেওয়ার জন্য কি করতে হয়? বারবার বারবার শ্বাস নিতে হয়। ওকে, তাহলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবা। বড়দের 14 থেকে 18 বার প্রতি মিনিটে, বাচ্চাদের 40 বার প্রতি মিনিটে। তাহলে এই যে দেখো আমাদের ফুসফুসের মোট ধারণ ক্ষমতা, আমি যখন একবার প্রশ্বাস নিলাম, তাহলে যে পরিমাণ বাতাস ঢুকলো এটাকে বলে টাইডিয়াল ভলিউম। বাতাস ছেড়ে দিলাম, তাহলে ফুসফুসে যে পরিমাণ বাতাস রয়ে গেল সেটার নাম হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এই যে আমার ফুসফুস টোটাল যতটুকু বাতাস ধরে রাখতে পারে, টোটাল ক্যাপাসিটিকে আমরা বলি ভাইটাল ক্যাপাসিটি। তাহলে কি বললাম? যতটুকু নিলাম টাইডাল ভলিউম, ছেড়ে দেওয়ার পর যতটুকু ফুসফুসে রয়ে গেল রেসিডুয়াল ভলিউম, আর টোটাল ক্যাপাসিটি হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এটা আব্দুল আলিম স্যারের বইতে আছে, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে, এটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে। আর যারা দৌড়বিদ ওরা এক্সারসাইজ করে ওদের ভাইটাল ক্যাপাসিটিটা বাড়ায়, এজন্য ওদের ক্যাপাসিটি অনেক বেশি। ওকে, এটা এমসিকিউ এর জন্য খুব ভালো করে পড়বা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা একটু ঝটপট করে পোল অ্যান্সার করে ফেলি, ঠিক আছে। প্লিজ প্লিজ তোমরা এখন ভুল করো না, ঠিক আছে। নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট বান্দা, যাতে করে আমার আর তোমাদের গাছ বলদ বলতে না হয়, প্লিজ একটু রাইট অ্যান্সার করো, ঠিক আছে। আতিক বলেছে ভালো মতন পড়বে, ঠিক আছে। হ্যাঁ রে জাহিন, এই জন্য বাচ্চারা ছেড়ে ছেড়ে কাঁদে, দেখো না, উ উ ওয়াও ওয়াও করে কাঁদে, ঠিক আছে। হ্যাঁ রে পূজা দত্ত। ইফতি, তুমি তুমি কি চাও তোমার নাক খুব কাটা হোক? তোমার নাক কি ইন্টারস্টিশিয়াল কোষের মতো গজায় যায়? হ্যাঁ, বারবার বারবার করে, হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষ। বাহ, আতিক বলেছে ও নাকি ডিএমসি তে চান্স পাবে ইনশাল্লাহ। আমার বাসায় নিয়ে যাবে নাকি মিষ্টি? ঠিক আছে আতিক, আমি আজকে এখনই সোহেল ভাইয়ের কাছ থেকে তোমার অ্যাড্রেস ফোন নাম্বার নিতেছি। যদি ডিএমসি তে চান্স না পাইছো, ঠিক আছে, আমি পোলাপান লাগায় তোমার বাসায় এবার সত্যি সত্যি আগুন দেওয়াবো, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ আয়েশা। ফাম দিস না, ওকে। আমি হিচকির কথা বলছি, সানি আর জিজ্ঞেস করিস না। আচ্ছা ওকে, তাহলে আমি হচ্ছে গিয়ে পোল ক্লোজ করে দিলাম। এই যে দেখো তোমরা নষ্ট ভ্রষ্ট পাপিষ্টরা এবার 92% অ্যান্সার দিছো, ঠিক আছে। তোমাদের এবার কি করবো কও তো?
না রে, কিটক্যাট আর খাওয়া হইলো না, ঠিক আছে। আমি হচ্ছে কি কি করলাম না বলো তো, আমি হচ্ছে কি আর মানে তোমরা আমার আশা ভরসা লাস্ট ক্লাসে পূরণ করলা না, ঠিক আছে। কি করবো এখন বলো, তোমরা শ্বাস গুইনাও কিন্তু করতে পারলা না। তোমাদের অবস্থা দেখে আমার কি অবস্থা জানো, তোমাদের পোলের উত্তর দেখে আমার অবস্থা হচ্ছে এরকম, ঠিক আছে। আমার হচ্ছে গিয়ে এটা করা ছাড়া আর কোনো মানে কি নাই, কাজ নাই, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে গিয়ে বলে টলার পরও তোমরা কি করলা বলো তো, এরকম করে যে বাচ্চাগুলো রাইট অ্যান্সার দিল ওদেরকে 100% করতে দিলা না, তোমরা ইচ্ছা করে পোলগুলা ভুল দিলা। এই জন্য এখন আমার অবস্থা হচ্ছে গিয়ে কি বলো তো, সুই ধাগার আনুষ্কার মতো, করার কিচ্ছু নাই। যাই হোক, আমি হচ্ছে গিয়ে খুবই কষ্টে আছি, তোমাদেরকে কিছু বলে কোনো লাভ নাই। এই যে পোলাপেন এখন হাসতেছে, না হাইসা পড়ে ঠিক মতো দাগাইতে পারো না। আচ্ছা ওকে, চলো আমরা তাহলে একটু ব্রেকে যাই। হ্যাঁ, 8:36 বাজে তো, 8:36 বাজে, আমরা হচ্ছে গিয়ে ব্রেক কতক্ষণে যাব, 8:41 পর্যন্ত ব্রেক, ঠিক আছে। 8:41 PM পর্যন্ত ব্রেক। এভাবে করে ওয়েট করো, ঠিক আছে। ওয়েট করতে থাকো, কিচ্ছু করার নাই, তোমরা সব হচ্ছে গাছ বলো। আচ্ছা, আমার বাড়ি কুমিল্লা না, আমার বাড়ি চাঁদপুর, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আমি জানতাম যাওয়ার তোমরা এই কাম করবা, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি এটা দিছি। এরে হাসান, তুমি আনুষ্কাকে কাজের বেডি বললা, তোমাকে তো এখন বিরাট কোহলি ধরে তুললে আসার মারবে, ঠিক আছে। হ্যাঁ, সুবাহ চিন্তা করতেছে এই লুক রিক্রিয়েট করা যায় নাকি, এখন দেখি সবাই কসপ্লে করে, ভাবতেছে আনুষ্কার কসপ্লে করব, ঠিক আছে। আমার এফবিআইডি নাই আয়শা, আমি ভূত, ঠিক আছে। না না জাহাদ, তোমাকে ভুলিনি, কেন ভুলবো বলো আপু। জেরিবা, তুমি অনেক এনার্জেটিক আছো, আচ্ছা ভেরি গুড। ওকে, ইলিশ অনেক খাই, এই তো আমি বুঝি না ভাই, চাঁদপুরের কথা বলে সবাই কেন এত ইলিশের কথা বলে। আমি আজ পর্যন্ত চাঁদপুরের ইলিশ ওরকম করে খাইলাম না, বুঝছো। শাহানশা, আমি সকালে আজকে ক্লাস নেই, নাই নেই, মাঝে মধ্যে নেই, ঠিক আছে। হ্যাঁ আমি চাঁদপুরিয়ান, ওকে। আচ্ছা, কাচ্চি খাবেন কি সুবাহ, তুমি আমার বাসায় কাচ্চি পাঠাবা, অ্যাড্রেস পাঠাই দিব বলো। হ্যাঁ মাহিন, চাঁদপুরে অনেক চাঁদের টুকরা পাওয়া যায়, তুমি দেখতে চাইলে আসতে পারো, ঠিক আছে। আচ্ছা ওকে, রাইট অ্যান্সার দিও গাছ বলো না রে, যারা যারা ভুল অ্যান্সার দিচ্ছে তাদেরকে বলছি, তোমাদেরকে বলি নাই লক্ষ্মীরা। আচ্ছা, আমার ফুল নেম কি, প্রত্যেকদিন এক কথা জিজ্ঞেস করে, আপনার ফুল নেম কি, তোরা কি গাজনি হয়ে গেছে জিনান, প্রত্যেক ক্লাসে ফুল নাম বলার পরে ভুলে যাস, ঠিক আছে। আমি ভূত, হ্যাঁ আমি ভূত, ওকে। ভিডিও ওপেন করব, ভিডিও ওপেন করে কি হবে, তোমাদের এমবি খরচ হবে খামাখা, আমার চাঁদপুরের চাঁদ মুখ দেখা লাভ নাই, ঠিক আছে। পাদামা সাথো হইয়া গাছে, ইজিলি যায়, ও আচ্ছা পদ্মা সেতু হয়ে গেছে, হ্যাঁ যাবো ইনশাল্লাহ। আগে প্রত্যেক বছরই ঈদে মানে ঈদ বাড়িতেই করা হইতো, বুঝছো, কিন্তু এখন আসলে বড় হয়ে গেছি তো, যাওয়ার সাথে অনেক ঝক্কি ঝামেলা। হ্যাঁ ইফতি, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, এই জন্য তোমাদের ইভিনিং এ ক্লাস নিই, কেন তোমাদের ক্লাস নিব না, তোমরা না চাইলে নিব না, কোনো সমস্যা নাই, ঠিক আছে। উদ্দিন বখতিয়ার খিলজি, ও আচ্ছা, পাবন পাবন মনে রাখছে, দেখছো পাবন ভালো বাচ্চা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আমার নাম, ঠিক আছে। চাঁদপুরে কোথায় আমার বাড়ি, সদরে, কেন আসবা নাকি, আমি তো ঢাকায় থাকি, চাঁদপুরে গিয়ে কি করবা বলো। এই সামিহা ওর বাসায় দাওয়াত দিছে, সামিহা বাসার অ্যাড্রেস সেন্ড করো, তোমার বাসায় আসবো লক্ষ্মীপুর, আমার বড় খালামণি লক্ষ্মীপুর থাকে। না রে তাইফুর, ভোলায় কখনো আসা যায় নাই। এরে রিফাত, এগুলো চাইতে হয় না চ্যাটে, ঠিক আছে, মাইর দিব মাইর। দোলা, তুমি কি আনুষ্কার কাজের বেডে লোক দেখা আমারে আনুষ্কা বললা, এইভাবে অপমান, ঠিক আছে। আমার ফেভারিট অ্যাক্টর কে বলা যাবে না মিম। আচ্ছা আয়েশা, থ্যাংক ইউ সো মাচ, ওকে। হ্যাঁ ফাহিম, তুমি অনেক কিছু অ্যাজাম্পশন করে ফেলতেছো, ঠিক আছে। এই যে জিহাদ আমার পুরা নাম লিখে ফেলছে, এই হচ্ছে আমার ভাইয়ের মতো ভাই, দেখছো বোনের নাম ভুলে নাই। আচ্ছা রূপম, যাবো না, ঠিক আছে। ইফতিকে দেখতে চাই, জাতি ইফতি, তোমাকে সবাই দেখতে চাচ্ছে, তোমার এই বিষয়ে অভিমত কি বলো। খবরদার, ও আচ্ছা, আল্লাহ রে, ইফতি নাকি বাসায় এসে হানা দিবে, আচ্ছা। উদ্ভাস থেকে হুডি বের করার দাবি জানাচ্ছি। আচ্ছা সোহেল ভাইয়া কোথায়, সোহেল ভাইয়া, সোহেল ভাইয়া আছেন এখানে। জি আপু আছে। সোহেল ভাইয়া, আপনাদের উদ্ভাস থেকে হুডি বের করার জোর দাবি জানাচ্ছে সবাই। দেওয়া হবে ইনশাল্লাহ সামনের শীতে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোন শীত সেটা পরে জানিয়ে দেওয়া হবে, বুঝছো। তোমরা তো অনলাইন ক্লাস করে খুবই বঞ্চিত হইলে, আমরা উদ্ভাসে ভর্তি হইতাম হচ্ছে টি শার্ট আর হচ্ছে কলমের লোভে, বুঝছো। আমার বাসায় এখনো উদ্ভাসের কলম আছে, আমি ভর্তি হইতাম, উদ্ভাস থেকে সুন্দর একটা ব্যাগ দিত, টি শার্ট দিত, কলম দিত। ইভেন উদ্ভাস উন্মেষী টি শার্ট আমি পরি, আমার বাবা পরে, এত ভালো ম্যাটেরিয়াল, বুঝছো। এই জন্য, কিন্তু তোমরা তো এখন লসে পড়ে গেলা, বুঝছো। আহারে তুলি, তাই বুঝি, ফার্ম দিস না, ফার্ম দিস না, ঠিক আছে। আচ্ছা मैं ভূত নিকলা, ওকে। হ্যাঁ রংপুর আসবো অবশ্যই। আচ্ছা ওকে।
আচ্ছা ঠিক আছে, বাহ নাজাহাত এত ভালোবাসা, আমি তো ভালোবাসে উড়ে যাচ্ছি। ঠিক আছে, এই নাদিয়া লিখছে শেখ মুনিসা ফাবিহা সঞ্চারী, ওই তুই ফারিহারে ফাবিহা বানাই দিলি। অবশ্য ফাবিহা হইলে ভালো হইতো, ফারিহা নামটা অনেক কমন। ঠিক আছে, আচ্ছা হাসান বাসায় আসবো, সমস্যা নাই। উদ্ভাসে ফ্রি হুডি চাই, পাওয়া যাবে যাওয়ার, সমস্যা নাই। আমাকে টি শার্টও দিল না, আহারে রিফা কাইদো না, পেয়ে যাবা। ঠিক আছে, তাইফুর ব্যাগ পায় নেই, আহারে। ওকে, কলেজে কেমন স্টুডেন্ট ছিলেন তুবা, কিভাবে বলবো, কখনো হলিক্রসে মানে কি বলবো সাপ্লি দেওয়া লাগে নাই। ঠিক আছে, এবার ধরে নাও কেমন ছিলাম। ওকে আতিক নিবো, সমস্যা নাই, তোমাদের জন্য অনেক ভালোবাসা। তোমার বাসার ঠিকানা বলো, এই আয়শা নাকি আমার বাসায় আসবে। আয় হায় আয়শা, বাসায় আসলে কিন্তু অবশ্যই আগে ভালো রেজাল্ট নিয়ে আসতে, নাহলে বাসায় ঢুকতে দিব না। আহারে ঘড়িও দিল না, এই নুহাকে কেন ঘড়ি দেওয়া হইলো না এ প্লাস পাওয়ার পরে। আমি 2টা ঘড়ি পাইছি, না 3টা ঘড়ি পাইছি উদ্ভাস থেকে। ঠিক আছে, এই ঝুমুর জন্মদিন, সবাই ঝুমুকে একটু উইশ করে দিই। ঝুমু, উইশ ইউ এ ভেরি হ্যাপি লাইফ। আচ্ছা অনেক কথাবার্তা হয়ে গেছে, তোমাদের কানের টিম্প্যানিক মেমব্রেন ফেটে গেছে আশা করি। আসো আমরা পড়া শুরু করি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আসো। আমরা হচ্ছে গিয়ে চলো, এই যে দেখছো ঝুমু, তোমাকে সবাই হচ্ছে গিয়ে হিরো আলমকে কি তোমার অনেক ভালো লাগে, তাহলে তোমার হিরো আলমের বাসায় পাঠামু, দাঁড়াও। আসো আমরা পড়া শুরু করি। গ্যাসীয় পরিবহনের উপরে 5টা স্টার দাও। ঠিক আছে, একদম 5 স্টার হোটেল, সুপার ডুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম এর মধ্যে অ্যালভিওলাসটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট, আর এখন যে টপিকটা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে গ্যাসীয় পরিবহন তার মানে আমরা যখন প্রশ্বাস নেই তখন অক্সিজেনটা কিভাবে আমাদের রক্ত থেকে কোষে যাচ্ছে, এটাই হচ্ছে গ্যাসীয় পরিবহন। তাহলে আমরা প্রথমে পড়বো যে অক্সিজেন কিভাবে আমাদের পরিবেশ থেকে কোষে যায়, এরপরে পড়বো কিভাবে কার্বন ডাই অক্সাইড কোষ থেকে আমাদের পরিবেশে বের হয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেন 2 উপায়ে আমাদের রক্তে পরিবাহিত হয়। একটা হচ্ছে, হ্যাঁ রে সিকিউর জন্য, একটা হচ্ছে তোমার ভৌত দ্রবণ, মানে আমার অক্সিজেনের কোনো রকম চেঞ্জ হবে না। ঠিক আছে, যেভাবেই প্রবেশ করবে, ঠিক আছে, সেভাবেই হচ্ছে গিয়ে তোমার পরিবাহিত হয়ে যাবে। তাহলে এটাকে তোমার কি বল, আমার হচ্ছে গিয়ে যে হচ্ছে ভৌত দ্রবণ রূপে, তার মানে আলটিমেটলি অক্সিজেনের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে যখন আমরা প্রশ্বাস নেই তখন অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ থাকে 107 মিলিমিটার মার্কারি। আর যখন আমাদের হৃৎপিণ্ড থেকে রক্তটা হচ্ছে গিয়ে কি বলতো, রক্তটা যখন হৃৎপিণ্ড অ্যালভিওলাসের কাছে আসে তখন সেই রক্তে অক্সিজেনের চাপ থাকে প্রায় 40 মিলিমিটার মার্কারি। পোল তো ক্লোজ করা, এর পোল ওপেন করা নাই। তাহলে কি হবে, আমার ততক্ষণ এইচজি মানে হচ্ছে মার্কারি, চাপের একক, এরে কয় এইচজি কেন, ধইরা পিটায় লম্বা করব। ঠিক আছে, যারা যারা লম্বা হইতে চাও পিঠা খেতে চলে আসো। ওকে দেখো, তাহলে এই যে আমার অ্যালভিওলাস আর রক্তের মধ্যে গ্যাসের ব্যাপন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত 2 জায়গায় অক্সিজেনের চাপ 100 মিলিমিটার মার্কারি না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে বলতো, আমার হচ্ছে যে এই ব্যাপনটা চলতেই থাকবে। ওকে, তাহলে আমার অ্যালভিওলাসে থাকে 107 আর হচ্ছে গিয়ে তোমার রক্তে থাকে 40। তাহলে 2টা বানাই দিতে হবে, 2টা মিলে, শুধু অ্যালভিওলাসে না, তোমরা যেটার কথা বলতেছো এটা 2টা মিলে আমার গড়ে হচ্ছে 100 মিলিমিটার মার্কারি রাখতে হবে। বুঝছো ফারজানা? আচ্ছা, তাহলে রাসায়নিক যৌগ রূপে কি, এটা সম্পর্কে বলতে গেলে তোমাদেরকে একটা দুঃখের কাহিনী বলতে হবে। ধরো ক্লাস 10-এ পড়া একটা নিব্বি, ঠিক আছে, ক্লাস 10 পড়া একটা নিব্বি, তার নাম হচ্ছে অক্সিজেন। সে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া এক নিব্বার সাথে ভালোবাসা করলো, সে নিব্বার নাম হচ্ছে হিমোগ্লোবিন। ওকে, তাহলে ক্লাস 10-এ পড়া নিব্বি কি করলো, ক্লাস 10-এ পড়া নিব্বি হচ্ছে হিমোগ্লোবিন নামে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া এক নিব্বার সাথে ভালোবাসা করলো। তাহলে এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের ভালোবাসা হয়ে তোমার কি, আমরা ওদের ওদের যে জোড়ি বা কাপলটাকে বলি হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এখানে কেন HB4 লিখলাম, কারণ একটার অণু পলিপেপটাইড থাকে। হিমোগ্লোবিন কি একটা প্রোটিন না, তাহলে প্রোটিন মানে অণু পলিপেপটাইড 4টা অক্সিজেনকে ধরতে পারে দেখে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে HB4। তাহলে এই যে অক্সি হিমোগ্লোবিন তার মানে কি, এই ইন্টার ফার্স্ট ইয়ারের যেই তোমার হচ্ছে গিয়ে নিব্বা ছিল সেই নিব্বার সাহায্য নিয়ে এই ক্লাস 10-এ নিব্বি করলো কি, অনেক পড়াশোনা করলো, অনেক ভালো রেজাল্ট করলো, ভালো রেজাল্ট করতে 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 আলটিমেট ডেস্টিনেশন ডিএমসি তে পৌঁছায় গেল। তাহলে আমাদের এখানে ডিএমসি হচ্ছে কোষ। ঠিক আছে, এবার ডিএমসি তে গিয়ে কি হবে জানো, এই যে অক্সিজেন যে নিব্বি ছিল, অক্সিজেন নিব্বি হচ্ছে গিয়ে হিমোগ্লোবিনকে ছেড়ে দিবে, হিমোগ্লোবিনকে ছেড়ে কোষের কাছে চলে আসবে।
তখন কি হয়ে গেল, হিমোগ্লোবিন যে নিব্বা ছিল সেই নিব্বার দিল জুড়ে বিনা হি টুট গায়ে। এখন হিমোগ্লোবিন নিব্বা হচ্ছে গিয়ে সে প্রাইভেট ভার্সিটিতে পড়তো, কোথাও চান্স পায় নাই, এই জন্য অক্সিজেন নিব্বি তাকে ছেড়ে দিছে। এখন হিমোগ্লোবিন নিব্বা যখন সুইসাইড করতে গেছে তখন হিমোগ্লোবিন নিব্বাকে সান্ত্বনা দিয়েছে কোষ থেকে বের হওয়া আরেক নিব্বি, যার নাম কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড আর হিমোগ্লোবিন মিলে হয়ে গেল এবার কার্বক্সি হিমোগ্লোবিন। শর্ট ভাষায় হচ্ছে গিয়ে প্রেম কথা। তাহলে কি হইলো, অক্সিজেন আর হিমোগ্লোবিন মিলিত হয়ে যে জুটি তৈরি হয়েছিল সেটা কি ছিল, অস্থায়ী ছিল। এই জন্য অক্সি হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে কি একটা অস্থায়ী যৌগ। এই নিব্বার সাহায্য নিয়ে নিব্বি যেরকম ডিএমসি তে চান্স পাইছে, সেরকম হিমোগ্লোবিনের পিঠে চড়ে অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে অপরিবাহিত হয়ে কোষে, তার মানে ডিএমসি তে পৌঁছায় গেল। ডিএমসি তে পৌঁছায় নিব্বি এখন আর নিব্বাকে চিনে না, ওকে ছ্যাঁকা দিল, তার মানে হিমোগ্লোবিনকে রক্তে ছেড়ে দিল। তখন সেই ডিপ্রেস নিব্বাকে আবার সান্ত্বনা দিল, কোষ থেকে বের হয়ে আসা কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করে ফেললো কার্বক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে যে রাসায়নিক যৌগরূপে পরিবহন। মনে থাকবে? ক্লিয়ার তো? ক্লিয়ার হলে সবাই চ্যাটে সি লেখো। এই শোনো ইফতি, তোমার বাসায় এবার আমি গিয়া সত্যি সত্যি তোমার কি করব বলো তো, ফুসফুসের ছিদ্র দিয়ে এবার সত্যি সত্যি কি করব, কার্বন মনোক্সাইড ঢেলে দিব। ঠিক আছে? ঠিক আছে। আহারে হাসানের নাকি কান্না আসতেছে। ঠিক আছে, ওকে দিয়া, বুঝতে পারছো। তাহলে আমাদের চলে গেল অক্সিজেন পরিবহন। তাহলে ভৌত দ্রবণ রূপে কিন্তু আমাদের প্রায় 100 ml রক্তে 0.2 ml অক্সিজেন পরিবাহিত হয়। ঠিক আছে, 100 ml রক্তে তোমার হচ্ছে গিয়ে প্রায় 0.2 ml অক্সিজেন পরিবাহিত হয়। তাহলে এবারে আমরা ব্রেক নেওয়া হয়ে গেছে, আমরা এবার একটু গ্যাসীয় পরিবহনের কাছে, কার্বন ডাই অক্সাইডের কাছে চলে আসি। দেখো, এই যে আমাদের কোষের মধ্যে খাবারকে জারিত করার কারণে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। ঠিক আছে, কোষের মধ্যে যে আমরা খাবারকে জারিত করলাম সে তৈরি হলো হচ্ছে গিয়ে তোমার কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড এবার করবে কি, তোমার পানির সাথে বিক্রিয়া করবে। আমাদের লোহিত কোষের মধ্যে কোষ রসের যে পানি আছে সে পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। এই বিক্রিয়াকে প্রভাবিত করবে যে এনজাইমটা, তার নাম কার্বনিক এনহাইড্রেজ। কার্বনিক এনহাইড্রেজ, তার মানে এই কার্বনিক অ্যাসিডের মাধ্যমে রক্তে প্রায় 5% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে কার্বনিক অ্যাসিডের মাধ্যমে প্রায় 5% আমার কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হচ্ছে। এখানে এনজাইমের নামটা মনে রাখা খুবই জরুরি। এরপরে দেখো, কার্বামিনো যৌগ পরিবাহিত হয়। আমার কোষ থেকে যখন কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে আসলো, ওর কিছু অংশ যায় হচ্ছে লোহিত রক্তকণিকার কাছে, কিছু অংশ যায় গিয়ে তোমার রক্তরসের কাছে। এই যে লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন, বলতো হিমোগ্লোবিনের কোন অংশটা প্রোটিন, হিম নাকি গ্লোবিন? বলতো হিমোগ্লোবিনের কোন অংশটা প্রোটিন, বলতো হিম নাকি গ্লোবিন? কি ধারণা তোমাদের? কেন রে আয়েশা, বুঝতে পারতেছো না? হ্যাঁ তাওসিফ, ঠিক কথা বলছো। আচ্ছা, কেন রে আয়েশা, কোনটা কঠিন লাগতেছে বলো? ভেরি গুড, গ্লোবিন। তাহলে প্রোটিন অংশ কোনটা বলো তো? গ্লোবিন। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিন আমাদের কার্বন ডাই অক্সাইড করবে কি, এই গ্লোবিন প্রোটিনের যেই অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেই অ্যামাইনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। গ্লোবিন প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন। আর এই যে আমাদের রক্তরসে যে প্লাজমা প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এই নামগুলো আমরা রক্তে পড়বো। ঠিক আছে, এখন পইরা শুই না, মাথা ঘুমানোর কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই যে 4 প্রকার প্লাজমা প্রোটিন, এই প্রোটিনগুলোর সাথে এবার কে করবে বলতো, আমাদের কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করবে। বিক্রিয়া করে তৈরি করবে কার্বামিনো প্রোটিন। তাহলে আমরা দুইটা জাইগেন্টিক যৌগ পাইলাম, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, আরেকটা কার্বামিনো প্রোটিন। এই কার্বামিনো যৌগের মাধ্যমে আমার 27% হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হচ্ছে। ঠিক আছে, কার্বামিনো হিমোগ্লোবিন আর কার্বামিনো প্রোটিনের মাধ্যমে। কাহিনী এখানেই শেষ না বাচ্চারা, আরেকটু কাহিনী আছে। আমরা এখন দেয়া নেয়ার কাহিনী পড়বো। ঠিক আছে, দেয়া নেয়া। এক দেশে ছিল দাতা হাতেম তাই, যার নাম আরবিসি। আরেক দেশে ছিল খাওয়া রক্তরস, যার নাম প্লাজমা। তাহলে আরবিসি আজীবনে কি বলতো, তোমার হচ্ছে কি দাতা হাতেম তাই। এই আরবিসির মধ্যে প্রচুর পরিমাণে কার্বনিক এনহাইড্রেজ এনজাইম আছে, কিন্তু রক্তরসে কার্বনিক এনহাইড্রেজ খুবই কম। আরবিসিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়ন, প্লাজমাতে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন। মানে যার যেটা ইচ্ছা আর কি। ঠিক আছে, আল্লাহ যার যেটাকে বেশি দিছে। তাহলে এখন
এই কার্বন ডাই অক্সাইডটা যখন লোহিত রক্তকণিকা রক্তরসে আসে তখন তাদের পানির সাথে বিক্রিয়া করে যথারীতি কার্বনিক অ্যাসিড তৈরি করে। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, রক্তরস আর আরবিসির মধ্যে কোনটাতে তৈরি হবে বলো তো? রক্তরস আর আরবিসি দুই জায়গায় যদি কার্বনিক অ্যাসিড তৈরি হয় তাহলে কোথায় কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেশি হবে বলো তো? মার্জিয়া, আমি আবার বুঝাই দিব। এই কার্বন ডাই অক্সাইড এটা যদি লোহিত রক্তকণিকা এবং প্লাজমা দুই জায়গাতেই কার্বনিক অ্যাসিড তৈরি করে তাহলে কোথায় কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেশি হবে? ভেরি গুড, আরবিসিতে। কারণ দেখো আরবিসিতে কার্বনিক এনহাইড্রেস এনজাইমটা বেশি। তাহলে এনজাইম বেশি থাকলে কি হবে? বিক্রিয়া বেশি বেশি হবে। এই জন্য আরবিসিতে কার্বনিক অ্যাসিড বেশি, প্লাজমাতে কার্বনিক অ্যাসিড কম। তাহলে এই কার্বনিক অ্যাসিড ভেঙে যখন হাইড্রোজেন আর বাইকার্বনেট আয়ন তৈরি করবে তখন আরবিসিতে প্রচুর পরিমাণে বাইকার্বনেট আয়ন থাকবে, প্লাজমাতে কম বাইকার্বনেট আয়ন থাকবে। তখন আরবিসি করবে কি মতো, ওর সব বাইকার্বনেট গুলো কাকে দান করে দিবে বলতো? প্লাজমাকে দান করে দিবে। তাহলে এই বাইকার্বনেট প্লাজমার সোডিয়াম সাথে বিক্রিয়া করে তৈরি, পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করবে পটাশিয়াম বাইকার্বনেট। তাহলে আমি দেখো পুরাটা আবার রিভিউ করতেছি। দেখো আমি একদম যারা যারা এখন বুঝতে পারো মার্জিয়া সহ আয়েশা একদম মাথা ঠান্ডা করে শুনো। আমার কোষ থেকে বের হয়ে কার্বন ডাই অক্সাইডটা দুই জায়গায় যাবে, ঠিক আছে? তাহলে কি বললাম? আমার কোষ থেকে বের হয়ে কার্বন ডাই অক্সাইডটা দুই জায়গায় যাবে, একটা হচ্ছে গিয়ে আরবিসিতে, একটা হচ্ছে প্লাজমাতে। এই আরবিসি আর প্লাজমা দুই জায়গাতেই কার্বন ডাই অক্সাইডটা কার্বনিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে? তার মানে কোথায় কার্বন বেশি তৈরি হবে? যেখানে কার্বনিক এনহাইড্রেস এনজাইমটা বেশি থাকে, ঠিক আছে? তাহলে আরবিসি আর প্লাজমা দুই জায়গায়, আরবিসিতে কার্বনিক এনহাইড্রেস এনজাইমটা বেশি থাকে দেখে এখানে বেশি বেশি কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয়ে যখন বাইকার্বনেট আয়ন, আরবিসি থেকে কিছু পরিমাণে বাইকার্বনেট আয়ন রক্তরসে চলে যাবে। এই রক্তরসে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম বাইকার্বনেট, আর লোহিত রক্তকণিকার পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করবে পটাশিয়াম বাইকার্বনেট। তাহলে মোদ্দা কথা হচ্ছে আমার সোডিয়াম বাইকার্বনেট আর পটাশিয়াম বাইকার্বনেটের মাধ্যমে প্রায় 65% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হচ্ছে। সোডিয়াম বাইকার্বনেট পরিবহন করে প্লাজমা, আর পটাশিয়াম বাইকার্বনেট পরিবহন করে হচ্ছে লোহিত রক্তকণিকা। তাহলে বুঝতে পারলে সবাই একটু চ্যাটে সি লেখো। এই গ্যাসের পরিবহনটা যদি বুঝতে পারো তাহলে একটু সবাই সি লেখো। মানে মোট কথা আমার কোষ থেকে বের হয়ে প্রথমেই কার্বন ডাই অক্সাইড ডিরেক্টলি কার্বনিক অ্যাসিড বানায় ফেলে, এরপরে আরবিসিতে যায়, প্রথমে আরবিসিতে তৈরি করে হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, আর প্লাজমাতে তৈরি করে কার্বামিনো প্রোটিন, শেষ। এরপরে আরবিসিতে আমার তৈরি কার্বনিক অ্যাসিড, প্লাজমাতেও তৈরি করে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয়ে যখন বাইকার্বনেট তৈরি করে সেই বাইকার্বনেটটা সোডিয়াম বাইকার্বনেট আকারে প্লাজমার মাধ্যমে আর কার্বনেট আকারে আরবিসির মাধ্যমে পরিবাহিত হয়, ঠিক আছে? হ্যাঁ রে, নেটে একটু প্রবলেম করতেছে, এজন্য আই এম এক্সট্রিমলি সরি। এবার দেখো গিভ এন্ড টেকের কথা বলতেছিলাম, এই কিছুই গিভ এন্ড টেক। তুমি যতই ফেরেশতা হও না কেন, কাউকে সাহায্য করলে মনে মনে তুমি কি আশা করবা? যে সেও যদি আমাকে সাহায্য করতো। যেমন আমি যখন তোমাদের বয়সে নিবি ছিলাম, আমি আমার ফ্রেন্ডদের বার্থডেতে লম্বা লম্বা রচনা লিখতাম যে হ্যাঁ দোস্ত, তোর সাথে যখন প্রথম দেখা হয়েছিল তোকে আমি 1 নম্বরে কুটনি মনে করতাম, এরপরে বুঝতেই পারিনি যে তুই এত ভালো ফ্রেন্ড হয়ে গেলি, ঠিক আছে? তোকে অনেকগুলা ভালোবাসা, লাভ ইউ উম্মা উম্মা, এতগুলা ইমোজি, ঠিক আছে? এখন তুমি তোমার কোনো ফ্রেন্ডের বার্থডেতে এত বড় করে ফেসবুকে পোস্ট, মানে একদম জেনারেসিটি চুয়ায় চুয়ায় পড়তেছে, উদারতা, কিন্তু সেই ফ্রেন্ড তোমাকে বার্থডেতে উইশও করলো না, তাহলে তোমার কেমন লাগবে বলো তো? তুমি তোমার ফ্রেন্ডকে এত বড় করে উইশ করলা, তোমার ফ্রেন্ড তোমাকে বার্থডেতে উইশও করলো না, ঠিক আছে? তাহলে তোমার কেমন লাগবে বলো তো? ফাহিম নিব্বা নিব্বি মানে জানে না, ঠিক আছে? ফাহিমকে ধরে সবাই একটু নাউজুবিল্লাহ বলে ফুদ, মানে হচ্ছে কম বয়সী পোলাপাইন। আচ্ছা ঠিক আছে, অনেক খারাপ লাগবে। তার মানে তুমি দেখবা, হ্যাঁ ব্লক, ভেরি গুড, ইজাজুল ভালো কথা বলছে, হাসানেরও বুকে ব্যথা লেগেছে, ভেরি গুড। তার মানে তুমি তোমার ফ্রেন্ডের বার্থডেতে কেক নিয়ে সারপ্রাইজ দিলা, তোমার ফ্রেন্ড তোমাকে বার্থডেতে উইশও করলো না, তাহলে কি হলো? বন্ধুত্ব খতম, ধরে আসার মারবো, এক্স্যাক্টলি। তার মানে দুনিয়াতে কেউই কিন্তু কখনোই সেলফলেসলি ভাবে কিছু করে না, একটা না একটা সময় এসে তার কাছে মনে হয় যে আমি ওই পাশ থেকে কিছু চাচ্ছি। তাহলে আরবিসি আর প্লাজমা
প্লাজমা ক্ষেত্রে কিন্তু কি বলতো, সেটা হচ্ছে গিয়ে কি বলতো, তোমার হচ্ছে গিয়ে সেম কাহিনী। আরবিসি সারা জীবন ধরে ওর বাইকার্বনেট প্লাজমাকে দিয়েই যাচ্ছে। আরবিসিতে নেগেটিভ চার্জ কমতেছে, প্লাজমাতে নেগেটিভ চার্জ বাড়তেছে। তাহলে প্লাজমারও কি আরবিসি কে কিছু দেওয়া উচিত? প্লাজমাও তো কি, ওরও তো উদারতা আছে, তাই না? প্লাজমা ভাবলো যে যাক, আমাকে যেহেতু কি বলতো তোমার হচ্ছে গিয়ে আরবিসি এত কষ্ট করে বাইকার্বনেট দিচ্ছে, আমি আমার কাছ থেকে কিছু ক্লোরাইড আয়ন আরবিসি কে দিয়ে দেই। তাহলে আমার আরবিসি থেকে প্লাজমাতে যেই পরিমাণে বাইকার্বনেট যায়, প্লাজমা থেকে আরবিসিতে আয়নের সমতা রক্ষা করার জন্য সমপরিমাণে ক্লোরাইড আয়ন আরবিসিতে যাচ্ছে। এই যে সমতার বিক্রিয়া, বিজ্ঞানী হ্যামবার্গার এই বিক্রিয়াটা আবিষ্কার করেছিলেন, এই জন্য বিক্রিয়ার নাম হচ্ছে হ্যামবার্গার বিক্রিয়া। বাবা তোমার বারে সব পাগলের খেলা, ঠিক আছে? বিজ্ঞানীর নাম বলে হচ্ছে গিয়ে হ্যামবার্গার। কয়েকদিন পর শুনবো পাস্তা বিক্রিয়া, পিৎজা বিক্রিয়া, তারপর চিল্লক্স বিক্রিয়া, ঠিক আছে? এখন হচ্ছে হ্যামবার্গার বিক্রিয়া। বুঝছো? কার কার হচ্ছে চিল্লক্সের বার্গার ফেভারিট দেখি শুনি তো। হ্যাঁ, এই যে অতনু ভালো কথা বলছে, যাদের জন্মদিনে উইশ জানানোর কেউ নাই তার উদ্ভাস আছে। উদ্ভাস খুব ভালো একটা কাজ করে, ঠিক আছে? তোমার মন খুব খারাপ, তোমাকে কেউ উইশ করে নাই, তখন দেখবা তোমাকে উদ্ভাস ফোন দিছে, ঠিক আছে? মানে সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার। এই জন্য হইলেও কি বলো তো, তোমাদের উদ্ভাসকে থ্যাংক জানানো উচিত। আচ্ছা, ভেরি গুড, ওকে। তাহলে চিল্লক্সের বার্গার প্রিয়, কারো কারো পাবুলামের বার্গার খুবই রিজনেবল, আবার টেক আউটের বার্গারও অনেকের ভালো লাগে, ঠিক আছে? আমার কাছে আসলে প্রাইসের দিক থেকে তোমার হচ্ছে গিয়ে মানে পাবুলাম বেস্ট, তবে চিল্লক্সের বার্গারের দাম বেশি বাট ভালো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাকে কিন্তু আমরা হ্যামবার্গার বিক্রিয়া বা ক্লোরাইড শিফট বিক্রিয়াও বলতে পারি, ঠিক আছে? হ্যামবার্গার বিক্রিয়া অথবা ক্লোরাইড শিফট বিক্রিয়া, ঠিক আছে? দুইটা বিক্রিয়া বলতে পারি। ওকে, তাহলে এইটা আমাদের সিকিউর জন্য বা 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিকিউ বা 2 মার্কসের জন্য আমরা খুব ভালো করে পড়বো এটা, ঠিক আছে? হ্যামবার্গার বিক্রিয়া আর ক্লোরাইড শিফট বিক্রিয়া, এটা কিন্তু পরীক্ষায় আসে যে আরবিসি থেকে যে পরিমাণে বাইকার্বনেট রক্তরসে যাবে, রক্তরস থেকে সমপরিমাণ ক্লোরাইড আয়ন আরবিসিতে আসার প্রক্রিয়াকে বলা হয় হ্যামবার্গার বিক্রিয়া অথবা ক্লোরাইড শিফট বিক্রিয়া। তাহলে আশা করি আমরা কার্বন ডাইঅক্সাইড বিনিময়টা পড়ে ফেলছি। তাহলে আমাদের শ্বসনের জন্য কি বলতো, তোমার হচ্ছে কি কোন শ্বাসসংযোগ ব্যবহার হয়? হিমোগ্লোবিন, যার মধ্যে থাকে আয়রনের হিম আর থাকে প্রোটিনের গ্লোবিন, এটা বলার কিছুই নেই। ওরা কি করতেছে দেখো, 4 অণু পলিপেপটাইড থাকে মধ্যে, কার্বক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট পোল কোয়েশ্চেন, ঝটপট অ্যান্সার করে ফেলো। পোল অ্যান্সার করে ফেলো সবাই ঝটপট। হ্যাঁ রে, এত বলো। বাংলাদেশে থাকি, এগুলো তো হচ্ছে আনঅ্যাভয়েডেবল, মানে অ্যাভয়েড করা যায় না। কি করবো বলো, আমাদের নেট কানেকশন হচ্ছে বাদ দিব, ঠিক আছে? এই ওয়াইফাই রাউটার খুবই ঝামেলা করে, মোবাইলটা অ্যাড করলেও ঝামেলা করে, কিচ্ছু করার নাই, ঠিক আছে? এরে সুবাহ, আরবিসির পূর্ণরূপ তুমি জানো না আপু? সুবাহ, আরবিসি ও রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকা, ঠিক আছে? এটাকে জিজ্ঞেস করতে হয়, বলো রেড ব্লাড সেল। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি পোল ক্লোজ করে দিলাম। এই যে এই নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট বান্দাগুলা লিখছে যে কার্বন মনোক্সাইড। সাবাস, তোমরা এই অ্যান্সার গুলা কোত্থেকে আবিষ্কার করো আমাকে একটু বলবা? এই যে কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? কার্বন মনোক্সাইড। সাবাস, তোদের সবাইকে বস্তা ভর্তি কার্বন ডাই অক্সাইডের ভিতরে চুবায় দেওয়া উচিত, সোজা কথা, ঠিক আছে? নীরব ঘাতকের ভেতরে। আচ্ছা, তাহলে আসো আমরা এখন চলে যাচ্ছি এই যে সাইনোসাইটিসের কাছে। আমরা এখন নিজেদেরকে ডাক্তার ডাক্তার ফিল করব, ঠিক আছে? আমি যখন বায়োলজিতে কোনো রোগ ব্যায়াম পড়তাম, বুঝছো, তখন হচ্ছে মনে হইতো যে আমি ডাক্তার হয়ে গেছি। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন ছোটবেলার একটা কাহিনী বলি। আমি যখন মানে ক্লাস 2-3 পড়তাম, অ্যাড দিত, বুঝছো, যে এরকম ক্যান্সারের লক্ষণ, তখন তো আসলে বাংলাদেশে ক্যান্সার এত কমন ছিল না, তখন এরকম ক্যান্সার মাত্র মাত্র বাংলাদেশে তোমার ছড়াচ্ছে, যে ক্যান্সারের এক নাম। এখন ছোটবেলা থেকে আমার হচ্ছে গলাটা একটু হাস্কি, মানে একটু বসা বসা, ঠিক আছে? তো আমি ওই অ্যাড দেখে খুব ভয় পেয়ে গেছি, যাই হায় আমারও তো গলা বসা থেকে না জানি আমার ক্যান্সার, বুঝছো? আম্মুর কাছে কাঁদো কাঁদো অবস্থায় বলছি যে আম্মা আমার মনে হয় ক্যান্সার, গলা বসা থাকে, ঠিক আছে? এমন জোরে ঝাড়ি খাইছিলাম, এরপরে আর জীবনে ওই কথা বলার সাহস করি নাই। ইভেন এখন আমি যে মেডিকেলে পড়ি, কোনো ডিজিজ পড়লে আমার কাছে মনে হয় যে হচ্ছে গিয়ে কি বলতো, ওই ডিজিজ মনে হয় আমার আছে। হাইপোথাইরয়েডিজম পড়লে মনে হয় এরে আমি তো কম খেয়ে মোটা হচ্ছি।
হাইপার এরে আমারও তো মাথার চুল পড়ে যাচ্ছে। তাহলে একটা মানুষের কিভাবে হাইপার হাইপার একসাথে থাকে বলো তো? তাহলে এটাই হচ্ছে গিয়ে সমস্যা। ঠিক আছে, যেটাই পড়ি সেটাই মনে হয় যেন আমার আছে। তাহলে এই যে সাইনোসাইটিস, আমাদের মাথাতে যে এত ভারী ভারী হাড়, এই যে করোটির হাড্ডি, ঠিক আছে, আমাদের মাথায় যে এত ভারী ভারী করোটির হাড়, কখনো কি মনে হয়েছে রে মাথা কত ভারী, মাথার ভারে দাঁড়াইতে পারতেছি না, এরকম কি কখনো মনে হয়েছে? কখনো কিন্তু মনে হয় নাই। কেন? কারণ আমাদের মাথার খুলিতে কিছু বাতাসপূর্ণ ফাঁকা জায়গা থাকে, বায়ুপূর্ণ ফাঁকা জায়গা থাকে, যেগুলোকে আমরা বলি সাইনাস অথবা প্যারানেজাল সাইনাস। প্যারানেজাল মানে নাকের চারপাশে থাকে। ঠিক আছে, চুল হচ্ছে কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি। তাওসিফ, তাহলে খেয়াল করো, এই যে দেখো আমাদের সাইনাস কোথায় কোথায় থাকে। কপাল বরাবর থাকে হচ্ছে ফ্রন্টাল এক জোড়া, দুই চোখের মাঝখানে অ্যাথময়েড, অ্যাথময়েডের একদম পেছনে থাকে হচ্ছে স্ফেনয়েড, আর উপরের চোয়াল যেখানে ম্যাক্সিলা বোন থাকে সেখানে থাকে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। তাহলে টোটাল 4 জোড়া। তাহলে এই পাশে হচ্ছে ফ্রন্টাল, দুই চোখের মাঝখানে হচ্ছে গিয়ে অ্যাথময়েড, পেছনে হচ্ছে স্ফেনয়েড, আর ম্যাক্সিলা বরাবর হচ্ছে ম্যাক্সিলারি। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে গিয়ে ম্যাক্সিলারি সাইনাস, লার্জেস্ট সাইনাস। এখন কোনো কারণে তোমার এই সাইনাস গুলো তরল দিয়ে ভরে গেল, তাহলে ফ্লুইড দিয়ে যদি এটা ভরে যায় এবং সেখানে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে ইনফ্ল্যামেশন হয়, তখন সেটাকে আমরা বলি সাইনোসাইটিস। আইটিস কথাটার মানেই হচ্ছে কি বলতো? ইনফ্ল্যামেশন বা প্রদাহ। যেমন অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস, মেনিনজেস ইনফ্ল্যামেশন হলে বলি আমরা মেনিনজাইটিস, সেরকম সাইনাস ইনফ্ল্যামেশন হলে আমরা বলবো সাইনোসাইটিস। ফ্লুইড ওই যে নাসা গহ্বর থেকে আসতে পারে, তুমি পানি খেতে গেলে নাকে মুখে উঠলো, মুখ গহ্বর থেকে আসতে পারে। ঠিক আছে, সবগুলো তো ইন্টারকানেক্টেড না, এই জন্য। তাহলে অ্যাকিউট কথাটার মানে হচ্ছে যে তোমার কম সময়ে বেশি কষ্ট। ধরো একজনের হঠাৎ করে এমন পেট ব্যথা গিয়ে পারা যাচ্ছে না, হঠাৎ করে ব্যথা উঠছে, সেটা হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিক মানে হচ্ছে বেশি সময় কম কষ্ট, কারো 2 মাস ধরে পেট ব্যথা, তবে অল্প অল্প করে হচ্ছে, হাসপাতালে না গেলেও চলে, এটা হচ্ছে ক্রনিক। তাহলে কম সময় বেশি কষ্ট হলে অ্যাকিউট, আর বেশি সময় কম কষ্ট হলে হচ্ছে ক্রনিক। এখন তোমার প্রশ্ন করবো, আমি জানি আপু কোনটা খারাপ? দুইটাই খারাপ। ঠিক আছে, দুইটাই কিন্তু খারাপ, অ্যাকিউটও খারাপ, ক্রনিকও খারাপ। তোমাদের কাদের কাদের সাইনোসাইটিস আছে শুনি তো? আহারে নাদিয়া নাকি আছে? ঠিক আছে, হ্যাঁ মেন্থল টানলে আরাম পাওয়া যায়, বুঝছো, গরম পানির ভাপ নিলে। কার কার সাইনোসাইটিস আছে সেটা বলো তো। আহারে কতগুলো বাচ্চার আছে। অনেক কষ্ট না বলে প্রচন্ড মাথা ব্যথা হয়, তাই না? প্রচন্ড মাথা ব্যথা হয়, এবং এই জ্বালা আসলে আমি জানি, বুঝছো কি কষ্ট হয়। তাহলে আমরা এই পোলটা অ্যান্সার করে ফেলি, কোনটি প্যারানাজাল সাইনাস নয়? কোনটি প্যারানাজাল সাইনাস বয়? তোদের মতো গাছ বলদের আমি আর কিচ্ছু বলবো না, তোরা ইচ্ছা মতো পোল অ্যান্সার কর। ঠিক আছে, এই পোলই নির্ধারণ করে দিবে, যা তোদের বলে দিলাম। আচ্ছা ইমরান, আমার কাছে ট্রিটমেন্টের জন্য কোনো ব্যাপার না, আগে আমি ডাক্তার হইনি, পরে ডাক্তারের লাইসেন্স আর ট্রিটমেন্ট দিয়ে পরে আমাকে পরে পুলিশে ধরে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে পোল ক্লোজ করে দিলাম। অ্যান্সার কি হবে বলো তো? অক্সিপিটাল সাইনাস, তাই না? আমরা ফ্রন্টাল, ম্যাক্সিলারি, অ্যাথময়েড সবই পেয়েছি, অক্সিপিটাল সাইনাস পাইনি, তাহলে অ্যান্সার হবে অক্সিপিটাল সাইনাস। ওকে, তাহলে দেখো এটার কারণ কি হতে পারে? ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, এরপর হচ্ছে অ্যালার্জির কারণে, পলিপ মানে হচ্ছে নাকের ভেতরে তরুণাস্থি বা হাড় বেড়ে গেলে সেটাকে আমরা বলি পলিপ। ঠিক আছে, ড্যানিয়েল থেকে সেই লেভেলে সি প্রোগ্রামিং করতেছে। ঠিক আছে, হ্যাঁ অতনু ভালো হতে পারে, তবে তোমার এটা পার্সেন্টেজ কম সম্পূর্ণ ভালো হয়, বুঝছো। আচ্ছা, উদ্ভাসিয়ানদের ফ্রি দেখলে আমার আর ভাত খাওয়া লাগবে না, বুঝছো। সব উদ্ভাসিয়ানদের ফ্রি ট্রিটমেন্ট দিলে, আত্মীয় স্বজনরা বলছে ফ্রি ট্রিটমেন্ট, বন্ধু বান্ধবরা বলছে ফ্রি ট্রিটমেন্ট, এখন কয় উদ্ভাসিয়ানরা ফ্রি ট্রিটমেন্ট, তাহলে দেখবা যে ফ্রি ট্রিটমেন্ট দিতে দিতে আমি হচ্ছে ফ্রি ট্রিটমেন্টের অভাবে গেছি গা। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হয়? দাঁতের ইনফেকশন, সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে এক প্রকারের লাং ইনফেকশন, এটা জন্মগত কারণে হতে পারে, অন্য কারণে হতে পারে, এটা বড় হইলে আরো পড়বা। ঠিক আছে, ডাক্তারিতে আসলে। রোগের লক্ষণ আমরা সবাই জানি, হলুদ হলুদ তরল বের হবে, মাথা ব্যথা, জ্বর, ফেসিয়াল এক্সপ্রেশন থাকবে না। ঠিক আছে, তাহলে প্রতিকার কি? আমরা হচ্ছে গিয়ে গরম পানির সেক দিব, নেজাল ড্রপ ইউজ করব, তারপরে হচ্ছে গিয়ে তোমার ময়লা আবর্জনা এড়িয়েছে। যদি ব্যাকটেরিয়া দিয়ে হয় তখন আমরা অ্যান্টিবায়োটিক খাবো, আর যদি ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে হয় তখন আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ খাবো। ঠিক আছে, ব্যাকটেরিয়া দিয়ে হলে অ্যান্টিবায়োটিক ড্রাগ,
আর ফাঙ্গাস দিয়ে হলে হচ্ছে গিয়ে তোমার অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। তাহলে এইবার আসো ওটাইটিস মিডিয়া। আমরা বাইরে থেকে তাকাইলে কানটা দেখতে পারি, এটাই কি আমাদের পুরা কান? বলতো বলতো, আমরা বাইরে থেকে যে কানটা দেখতে পাই সেটাই কি আমাদের পুরা কান? বলতো। না, পুরা কান না। আমাদের কানের 3টা অংশ আছে, ঠিক আছে? একটা হলো বহিকর্ণ, যেটা কিনা বাইরে থেকে দেখা যায়, একটা হলো মধ্যকর্ণ, আরেকটা হলো অন্তকর্ণ। 3টা কর্ণ, ঠিক আছে? একটা হচ্ছে কিভাবে বুঝবো কোনটি দ্বারা আক্রান্ত? শুনো, তুমি ব্লাড কালচার করলে তো বোঝা যাবে যে ভাইরাস, ব্যাকটেরিয়া না ফানজাই, ঠিক আছে? ভাইরাস দিয়ে হলে অ্যান্টিভাইরাল ড্রাগ খাবা, ওকে, ব্লাড কালচার করে বুঝতে পারবা। তাহলে দেখো, কানের 3টা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। তো আমাদের মধ্যকর্ণে এরকম কিউট লিটল 3টা ছোট ছোট হাড্ডি থাকে। এগুলোর নাম এখন পড়তে হবে না, প্যারানাই চিল, এগুলো আমরা হচ্ছে গিয়ে অষ্টম অধ্যায়ে পড়বো, ঠিক আছে? এখন জাস্ট মনে করো যে হচ্ছে যে আমাদের এই যে মধ্যকর্ণ, এই মধ্যকর্ণে 3টা হাড় থাকে এবং মধ্যকর্ণ ইউস্টেশিয়ান টিউব দিয়ে গলবিলের সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে? ইউস্টেশিয়ান টিউব বা ইউস্টেশিয়ান নালী দিয়ে গলবিলের সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে? আচ্ছা কাউসার, তুমি যদি কান দিয়ে নিঃশ্বাস নিতে চাও তাহলে তোমার কান দিয়ে পানি ঢুকায় নাক দিয়ে বের করে দিব, তখন বুঝতে পারবা যে কান দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় নাকি, ঠিক? আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে যদি আমার কোনো কারণে পানিতে ডুবে গেলে বা খাবারের সাথে যদি পানি কোনো কারণে এই ইউস্টেশিয়ান টিউব দিয়ে আমাদের মধ্যকর্ণে ইনফেকশন, সেটাকে আমরা বলি ওটাইটিস মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে মধ্যকর্ণ, ওটাইটিস মানে ইস মিডিয়া, ঠিক আছে? এটা 3 প্রকার হতে পারে। হ্যাঁ, বাহ অতনু, সাবাস, ডিএমসি কনফার্ম। এটার নাম ম্যালিয়াস, ঠিক আছে? ম্যালিয়াস ইনকাস স্টেপিস, সাবার। হ্যাঁ রে ইফতি, ইয়ার ড্রাম বলে, টিম্পানিক মেমব্রেন বা ইয়ার ড্রাম বলে, দুইটাই সেম জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে তোমার ওটাইটিস মিডিয়া 3, ক্রনিক বেশি সময় কম কষ্ট, আর অ্যাডহেসিভটা খুবই জগ, ঠিক আছে? তরল পদার্থগুলো এমন ভাবে জমে যায় এই কানের পর্দা, কানের হাড্ডি সবকিছু একদম একসাথে অ্যাটাচড হয়ে যায়, ঠিক আছে? একদম একসাথে লেগে যায়। অ্যাডহেশন মানে হচ্ছে অ্যাডহেশন, জোড়া লেগে যাওয়া। তাহলে মধ্যকর্ণে সবকিছু এরকম জোড়া লেগে গেলে আমরা বলি হচ্ছে অ্যাডহেসিভ ওটাইটিস মিডিয়া। তখন কিন্তু কানের পর্দা ফুটাও হয়ে যায়। তাহলে দেখো ওটাইটিস মিডিয়ার কারণগুলোও কি? বা ছত্রাক, আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, আমি আবার নেট চেক, আমার করার কিছুই নেই, আমি নিরুপায়। আচ্ছা, কতটুকু শুনছো তোমরা বলো? আমি লাস্ট যেটা পড়াইলাম কতটুকু শুনতে পারছো বলো তো? আচ্ছা দেখো, আমি আবার রিপিট করি। আমি বললাম যে তোমার হচ্ছে, শাহরুখ শুনতে পাচ্ছ? আর সোহেল ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু, এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো আপু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাইয়া, হ্যালো আমার শাহরুখ কথা ভাই। এখন শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ জি ভাইয়া, শুনতে আপু শুনতে পাচ্ছেন? পাচ্ছি। জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন যদি কথা ক্লিয়ার হয় তাহলে সবাই একটু সি লেখো যে আপু এখন ক্লিয়ার। আর একটু আছে, বেশি নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে বাচ্চারা। তাহলে আমি ওষুধ পর্যন্ত বলছিলাম যে হচ্ছে গিয়ে আমাদের এই যে ওটাইটিস মিডিয়া, তাহলে আমাদের এই যে মধ্যকর্ণ, এই মধ্যকর্ণতে কি হয়, আমার যদি কোনো কারণে ইউস্টেশিয়ান টিউব দিয়ে তরল চলে আসে, তখন ইনফেকশন হলে সেটাকে আমরা বলি ওটাইটিস মিডিয়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে 3 প্রকার হয়। একটা হচ্ছে অ্যাকিউট, ক্রনিক, অ্যাডহেসিভ। অ্যাডহেসিভে একদম তরল জমে কানের পর্দা, কানের হাড্ডি একদম লাইগা যায়, বুঝছো? এবং কানের পর্দা কখনো কখনো ফুটা হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া হতে পারে, অ্যাডিনয়েড গ্রন্থি, আমাদের রক্ততে পড়বো, ঠিক আছে? যদি
বাচ্চা মায়ের দুধ কম খায়, ইউস্টেশিয়ান টিউব যদি ফুলে যায়। লক্ষণ আমরা সবাই জানি, ঠিক আছে, যে কানে ব্যথা হবে, কানে শুনতে সমস্যা হবে, জ্বর থাকবে, ভারসাম্য থাকবে না। আমাদের কান কিন্তু আমাদের ব্যালেন্সও মেনটেন করে, বুঝছো? তরল কিভাবে বের করবে, এই যে আসতেছি যে কিভাবে আমরা তরল বের করবো, আসো। তাহলে ওটাইটিস মিডিয়া কাদের বেশি হয় বলো তো? বাচ্চাদের বেশি হবে নাকি বুইড়াদের বেশি হবে? এনি অ্যাজাম্পশন বলো তো, কাদের বেশি হয়? ওটাইটিস মিডিয়া বাচ্চাদের বেশি হয় নাকি হচ্ছে কি বুইড়াদের বেশি হয়? বাচ্চাদের বেশি হয়, ঠিক আছে, ভেরি গুড। তার মানে যে সকল বাচ্চার বয়স 4 মাস থেকে 4 বছর, সেই বাচ্চাগুলোর হচ্ছে ওটাইটিস মিডিয়া হচ্ছে সবচেয়ে বেশি হয়। কেন বেশি হয় দেখো, কিছু কর্মজীবী মা বাবারা আছে যারা কিনা অফিসে যাওয়ার সময় বাচ্চাদেরকে ডে কেয়ারে রেখে যায়। ওই ডে কেয়ারে অন্য লোকেরা হচ্ছে বাচ্চাদের পরিচর্যা করে। এখন ডে কেয়ারে যখন অন্যান্য বাচ্চাদের ওটাইটিস মিডিয়া হয়, সেখান থেকে কিন্তু বাচ্চাদের মধ্যে এটা ছড়ায়। এটা কিন্তু কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে, ছড়ায়। এরপর যেসব বাচ্চাদেরকে শুয়ে শুয়ে বোতলের দুধ খাওয়ানো হয়, ঠিক আছে, শুয়ে শুয়ে বোতলের দুধ খাওয়ালে তখন কিন্তু দুধ কি হয়, ইউস্টেশিয়ান টিউব দিয়ে চুয়ায় চুয়ায় তোমার মধ্যকর্ণে চলে যায়। এর জন্য মায়েরা করবে কি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কোলের উপর রেখে তারপরে তোমার ফিডার খাওয়াবে। আবার এমন না যে মায়েদেরকে চান্দা নিয়ে বসতে হবে 45 ডিগ্রি কোণ মাপার জন্য, এমনও না, ঠিক আছে, জাস্ট হাতের উপরে ভর রেখে তারপরে তোমার ফিডার খাওয়াতে হবে। আর যেসব বাচ্চাদের আশেপাশে ধূমপান হয়, বাবা বাসায় ধূমপান করে, তাহলে সমস্যা, ঠিক আছে। আর পরিবারে যদি অন্য কারো হয়, ঠিক আছে, হ্যাঁ বিড়ি খাইলেও হতে পারে, ঠিক আছে, পরিবারে যদি অন্য কারো থাকে তখন ওটাইটিস মিডিয়া হতে পারে। তাহলে এটা কিন্তু 2 মার্কসের জন্য আসতে পারে যে কাদের ওটাইটিস মিডিয়া বেশি হয় এবং কেন হয়। ইউস্টেশিয়ান টিউব কোনটা? ওই যে বললাম, আমাদের মধ্যকর্ণ আমাদের গলবিলের সাথে একটা চিকন নালী দিয়ে যুক্ত থাকে, যে নালীটাকে আমরা বলি ইউস্টেশিয়ান টিউব। এই যে ইউস্টেশিয়ান টিউব। আহারে সুবাহ, তোমাকে কি ডে কেয়ারে রাখছিল, তোমার এত এক্সপিরিয়েন্স? তাহলে প্রতিকার কি? অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন। এই যে ডেজলর, রূপা, কে কে খাও নাই, পা তোলো। এই করোনার সিজনে ডেজলর, ফেক্সোফেনাডিন, রূপাটিডিন, এগুলোর নাম কেউ শুনো না? এরকম কেউ আসো? আশা করি কেউ নাই, তাই না? তাহলে এগুলো সবই হচ্ছে অ্যান্টিহিস্টামিন। আমাদের যদি হিস্টামিন রিলিজ বেড়ে যায়, আমাদের অ্যালার্জি হয়, সেখান থেকে ঠান্ডা লাগতে পারে, এই জন্য তখন অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া হয়, ঠিক আছে। আর হচ্ছে প্যারাসিটামল যদি ব্যথা থাকে। এখন দেখো, একজন জিজ্ঞেস করছিল যে কিভাবে বের করতে হয়। আমার যদি মধ্যকর্ণে তরল জমে যায়, তখন আমরা একটা টিউব ব্যবহার করে এই তরলটাকে বের করে নিয়ে আসি। এই তরল টিউবটাকে বলা হয় টিম্প্যানোস্টোমি টিউব। এটা তরলটা বের করে আনে। আর আমাদের কানের পর্দা যদি ফুটা হয়ে যায়, সেই ফুটা হয়ে যাওয়া কানের পর্দাকে রিপেয়ার করাকেই বলা হয় মাইরিঙ্গোপ্লাস্টি। প্লাস্টি মানে হচ্ছে পুনর্নির্মাণ। যেমন আমরা পড়বো অ্যানজিওপ্লাস্টি, সেরকম মাইরিঙ্গোপ্লাস্টি। তার মানে কানের পর্দা ফুটা হয়ে গেলে সে ফুটা হয়ে যাওয়া পর্দা রিপেয়ার করাকে আমরা বলি মাইরিঙ্গোপ্লাস্টি, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকে লাস্ট টপিক, ধূমপাই অধূমপাইয়ের ফুসফুসের তুলনা। তোমরা এই বয়সে কিছু পোলাপাই না আসো, ঠিক আছে, কি করো তোমরা? ভাবো যে বিড়ি খাওয়াই না, খুবই স্মার্ট, আমি যদি দোস্তদের সাথে বিড়ি টানি তাহলে আমাকে দেখতে খুবই স্মার্ট লাগবে, মেয়েরা চাল চালাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। স্মার্ট সিগারেট খাওয়া হচ্ছে খ্যাত, ঠিক আছে, এটা হচ্ছে খ্যাত জিনিস। যারা যারা এখন কি করতেছে, ফ্যাশন করার জন্য বিড়ি খাও, ঠিক আছে, তারা হচ্ছে এই যে এখন করোনার সিজন চলে না, যখন সিওপিডি ধরা পড়বে, অ্যাজমা ধরা পড়বে, তখন বুঝবা কত ধানে কত চাল। এই জন্য যারা যারা কি করে বলো তো, এসব নাউজুবিল্লাহ মার্কা জিনিসপাতি খাও, প্লিজ বাদ দাও, ঠিক আছে, অ্যাটলিস্ট নিজের কথা চিন্তা করে না, নিজের আশেপাশে মানুষের কথা চিন্তা করে, ওকে। কারণ আমরা এখন মেডিসিনে যতগুলা ডিজিজ পড়ি, সবকিছু রিস্ক ফ্যাক্টরে 1 নম্বরেই থাকে হচ্ছে গিয়ে তোমার স্মোকিং, 2 নম্বরেই থাকে হচ্ছে ওবেসিটি। তার মানে এই যে আমরা যে এই পরিমাণে পাস্তা, পিৎজা, বার্গার খাই, ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে তোমার ফ্যাটি জিনিস খাই, এই ওবেসিটি আর স্মোকিং এর কারণেই কিন্তু এখন বাংলাদেশের অর্ধেক সব অসুখ বিসুখ, ঠিক আছে। এই জন্য যারা যারা স্মোকিং করো প্লিজ ছেড়ে দাও, ঠিক আছে। এখন দেখো, যারা কিনা ধূমপাই, ওদের ফুসফুস শেষ বয়সে এসে কার্বন জমতে জমতে, এখন তো মধ্য বয়সেও হয়, এরকম কাইল্লা হয়ে যায়, বুঝছো। এখন আমাদের এক্সরে কিভাবে কাজ করে, এক্সরে মূলনীতি তো আমরা সবাই জানি। আমার রঞ্জন রশ্মিটা যেই পদার্থগুলো ভেদ করে চলে যায়, সেটা এক্সরে প্লেটে কালো দেখায়, আর যেটা ভেদ করতে পারে না সেটা হচ্ছে সাদা দেখায়। যারা কিনা স্মোকার থাকে, ওদের জায়গায় জায়গায় পুরো ফুসফুসটা শক্ত হয়ে যায় দেখে ওদের ফুসফুসের প্লেটটা হয় সাদাটে। মানে জায়গায় জায়গায় কি হয়ে গেছে বলতো, ফুসফুসটা শক্ত শক্ত হয়ে গেছে। ওদের যে অ্যালভিওলাস গুলো থাকে, সেগুলো আয়তনে বড় হয়ে একদম ফেটে যায়, পটাশ করে ফেটে যায়। তখন যেই ফাঁকা জায়গা তৈরি হয়, সেই ফাঁকা স্থানগুলোকে আমরা বলি এমফাইসিমা। এবার ওদের প্লুরাতে পানি জমে, যেটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন, ঠিক আছে। ওদের এক্সরেতে কিছু টিউমার কোষ দেখা যায়,
ক্যান্সার কোষ দেখা যায়, এমনকি ওদের যে সিলিয়াগুলো থাকে ট্রাকিয়াতে সেই সিলিয়াগুলো অবশ হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে কিছু সিগনিফিকেন্ট পয়েন্ট ধূমপায়ীদের এক্সরেতে পাওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, ফেটে গেলে ব্যথা হতে পারে। আর অ্যালভিওলাস তো তোমার বড় হওয়ার পরে আর পুনর্নির্মাণ হয় না, এই জন্য যে অ্যালভিওলাস গুলো পটাশ করে ফেটে গেলে ওগুলা তৈরি হয় না, ঠিক আছে? আচ্ছা, দোকানে কেন সিগারেট সেল করা বন্ধ করে না? তামাক শিল্প থেকে আমাদের বাংলাদেশের একটা বড়সড় অর্থনৈতিক বৈদেশিক মুদ্রা আসে, ঠিক আছে? এই জন্য আমরা তো আর বৈদেশিক মুদ্রাকে অস্বীকার করতে পারবো না, তাই না? এই জন্য সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে যে ধূমপান মানুষের ক্যান্সার করে। কারণ আমরা তো বৈদেশিক মুদ্রা পাচ্ছি, কিন্তু আমরা তো সিগারেট সেল করা বন্ধ করতে পারবো না, আবার এটা ক্ষতিকর জিনিস। এই জন্য সিগারেটের প্যাকেটের গায়ে কি লেখা হয় বলতো? ধূমপান মানুষের মৃত্যু ঘটায়। একটা জোকস পড়ছো না যে হচ্ছে গিয়ে তোমার এক বেটা দোকানে গেছে, সিগারেট কিনতে যাওয়ার পর দেখে যে সিগারেটের প্যাকেটে বসানো যে হচ্ছে গিয়ে ধূমপান মানুষের যৌন ক্ষমতা হ্রাস করে। তখন বেটা বলতেছে, ভাই এটা চেঞ্জ করে ক্যান্সারের প্যাকেটটা দেন। তার মানে সিগারেট খেয়ে তোমার ক্যান্সার হইলে কোনো সমস্যা নাই, কিন্তু যৌন ক্ষমতা হ্রাস পাইলে সমস্যা আছে, ঠিক আছে? মানে মানুষ সব খালি বাঁকা বাঁকা ভাবে চিন্তা করে। আর তোমরা যে বলতেছো বেশি ভ্যাট বাড়াবে, ভ্যাট বাড়ায় লাভ নাই। মানুষ হচ্ছে কি ওই একটা সিগারেট 50 টাকা করে হইলেও এসব ঘাস পাতা কিনে খাবে, ঠিক আছে? এগুলো কইয়া লাভ নাই, নেশার বোঝা, বুঝছো? তাহলে কি বললাম দেখো, আমাদের এই যে তোমার ধূমপাই অধূমপাই ফুসফুসের তুলনাটা আমাদের সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা, ঠিক আছে? এই যে এমফাইসিমা, প্লুরাল ইফিউশন, সিলিয়া অবশ হয়ে যায়, এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে? একটু দেখে নেই যে তোমাদেরকে আমি এত করে বললাম যে বায়োলজি বুঝে বুঝে পড়বা, তারপরে তোমরা কতিপয় ব্যক্তি কি বলো যে আপু বুঝে পড়লেও বায়োলজি মনে থাকে না, তাদের সে আমার এটা, ঠিক আছে? আমি যতই সঞ্চারী আপু বলুক না কেন বুঝে পড়লে বায়োলজি সহজ, তারপরে তোমরা নিব্বা নিব্বিরা কি বলবা যে আপু যাই বলেন না কেন বায়োলজি ভালো লাগে না, তখন তোমাদের তুললা এরকম পাহাড় থেকে ফালাই দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস থেকে সিকিউর জন্য কি কি পড়বো, ঠিক আছে? আমরা আজকে হচ্ছে গিয়ে সিকিউর জন্য কি কি পড়বো একটু ভালো করে খেয়াল করো। তাহলে সিকিউর জন্য প্রথমে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কি বলতো, তোমার হচ্ছে গিয়ে অ্যালভিওলাস, ঠিক আছে? অ্যালভিওলাস আর হচ্ছে ওখান থেকে সারফেক্টেন্ট একদম ফিগার সহ পড়বা, ঠিক আছে? একদম ফিগার সহ ভালো করে পড়বা। নেক্সটে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাসীয় বিনিময়, গ্যাসীয় বিনিময়। এরপরে হচ্ছে যে আমরা কোনটা পড়বো, আমরা হচ্ছে কি সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়া, এটা একটু দেখে রাখো। কলেজে অনেক সময় দেখবা রহিম করিম নাম দিয়ে বলবে এই এই লক্ষণ, এখন তার প্রতিকার আর চিকিৎসা লেখো, ঠিক আছে? এই জন্য একটু তোমার লক্ষণ আর চিকিৎসাটা দেখে রাখো। আর লাস্ট অফ অল হচ্ছে ধূমপাই অধূমপায়ের এক্স-রের তুলনা। আর এমসিকিউর জন্য তোমার নাসাগহ্বরে কি কোষ থাকে, এরপরে তোমার ষড়যন্ত্রের তরুণাস্থির নাম কি, অ্যালভিওলাসের কাউন্টটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? ছোটদের কত বড়দের কত, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যালভিওলাসের কাউন্ট। এবার কোন পেশি সংকুচিত কোন পেশি প্রসারিত হচ্ছে, কোন কোন স্নায়ু দিয়ে কানেক্টেড থাকে, কোন গ্যাস কত পার্সেন্টেজে পরিবাহিত হয়, পার্সেন্টেজটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এগুলো ভালো করে পড়ো, আশা করি ইনশাল্লাহ কি হবে না বলো তো, আমাদের প্রশ্ন আমরা কমন পাবো, ঠিক আছে? তাহলে এখন হাত তোলো, ঠিক আছে? কে কে হচ্ছে গিয়ে তোমরা কোয়েশ্চেন করতে চাও, কার কার সমস্যা আছে একটু হ্যান্ড রেজ করো, তোমাদের হ্যান্ড রেজ গুলো নিচ্ছি। আচ্ছা দীপক, দীপক তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। আপু আদাব। আদাব দীপক, তুমি কোত্থেকে বলছো? আপু আমি